বলবেন? তমা। সবাই কি তমা নামে চেনে আপনাকে? জি। তমা নামটা অনেক সুন্দর। তমা নামের অর্থ জানেন আপনি? জি না, আমি জানি না। আমি যতদূর জানি তমা মানেও সুন্দর, আমি ঠিক নিশ্চিত নই, কিন্তু বেশ কিছু গানেও এরকম শব্দ শুনেছি যে সুন্দরী তমা। শুনেছেন নিশ্চয়ই আপনি? জি, অবশ্যই শুনেছি। ওকে, তমা, আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা বেসিক কিছু প্রশ্ন প্রথমে আপনাকে করতে চাই। লাইক আপনার বয়স কত, আপনি কোথায় থাকেন, এগুলো যদি আমাদেরকে একটু বলতেন। আমার বয়স 19। আমি মিরপুরে থাকি। মিরপুরে থাকেন? হ্যাঁ। মাশাআল্লাহ, আপনার খুব সুন্দর ভোকাল। শব্দের উচ্চারণে কিছুটা এরকম হয়ে যাচ্ছে, বাট সেটাতে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এক একজন এক এক রকম ভাবে কথা বলে। ওকে ফাইন, বুঝতে পারলেই হলো। কারণ আমরা আমাদের শ্রোতাদেরকে সবসময় একটা কথা বলে থাকি যে যে যার মতো তার মতো করে সুন্দর হয়ে আমাদের কাছে ধরা দিক। হ্যাঁ, তো তমা আজকে আমাদেরকে তার জীবনের গল্প বলতে এসছে। তমার জীবনের গল্প আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। বয়স কিন্তু 19। আমাদের এখানে সাধারণত যে ধরনের শ্রোতারা আসেন সেই তুলনার বয়সটা একটু কম, কিন্তু বয়স কম হলে কি হবে, জীবনের যে অভিজ্ঞতা বা জীবনের যে গল্প বরাবরের মতোই লাখো মানুষকে আজকে অনেক কিছু সেটা শিখিয়ে যাবে। তো তমা, আমরা শুরু করি, কোথা থেকে শুরু করবো? আমার শৈশব থেকে শুরু করব। জি, শুরু করুন। একদম জন্ম যখন আমার হবে, জি, তখন আমার বাবা নিশ্চিত করেছিল যে পুত্র সন্তান হবে। ওকে। তারপর হয়েছে আমি কন্যা সন্তান। আপনি কি বড় ছিলেন সবার? মেজো ছিলাম। মানে বড় কি বোন ছিল নাকি? জি, আমার বড় বোন ছিল। বোন ছিল, তার মানে আপনার বাবা চাইতো একটা ছেলে হোক? হ্যাঁ। ওকে। হওয়ার পরে আব্বু প্রচুর রাগ করে। রাগ করার পরে আমাদের দোকান ছিল, দোকানে ছিল, মানে বাসা আসতো না, হোটেলে খেত, দোকানে থাকতো। কার সাথে রাগ করে আপনার বাবা? আম্মুর সাথে, আমার সাথে। আমি কেন হয়েছি, আমি কেন পুত্র সন্তান হইনি, তার জন্য। আচ্ছা, আপনি কি এটা জানেন যে পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়াতে এখানে মেয়েদের কোনো হাত নেই? আপনার বাবা কি এটা জানতো এই সময়? হ্যাঁ, অবশ্যই জানতো, কিন্তু কেন যে এটা করছে সেটা তো বলতে পারবো না। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন, তারপরেও বলে দিই, মানব শরীরের 2 জোড়া ক্রোমোজোম, এটাই আসলে ভূমিকা রাখে সন্তানটি কন্যা হবে নাকি সন্তানটি পুত্র সন্তান হবে। আপনারা নিশ্চয়ই জানেন, এবং খুব সহজ করে যদি বলি, যারা বিজ্ঞান পড়েছেন এসএসসি তে কিংবা এইচএসসি তে, তারা নিশ্চয়ই জানেন যে এই ক্রোমোজোম দুটোর যদি নাম দিয়ে দেওয়া হয় এক্স এবং ওয়াই, তাহলে এটা আসলে এক্স এবং ওয়াই এই দুটো, মানে এক জোড়া ক্রোমোজোমের একটা এক্স একটা ওয়াই, এটা শুধুমাত্র ছেলেদের শরীরে থাকে, আর মেয়েদের শরীরে যেটা থাকে সেটা দুটোই হচ্ছে এক্স। ছেলেদের শরীর থেকে যদি ওয়াইটা মেয়েদের শরীরে যায়, তাহলে এক্স এবং ওয়াই কম্বিনেশনে হবে হচ্ছে ছেলে, এবং ছেলেদের শরীর থেকে যদি এক্সটা যায়, তাহলে এক্স এবং এক্স কম্বিনেশনে হবে হচ্ছে মেয়ে। তার মানে সন্তানটি পুত্র হবে নাকি সন্তানটি কন্যা হবে, এখানে মেয়েদের কোনোই ভূমিকা নেই, সমস্ত ভূমিকা হচ্ছে একটা ছেলের। ওকে, হ্যাঁ, তারপর কি হলো? তারপর আমার বাবা তো আমাকে কখনো মেনে নেয়নি, আমাকে দেখেও নি, আর আমার আত্মীয় স্বজন সবাই অসন্তুষ্ট ছিল আমার প্রতি। আমি কেন হইলাম, মা খুব অত্যাচারী ছিল, সবাই অত্যাচার করতো। যে করতো না সেও করতো আমি হওয়াতে। আমার বাবা একদম আসতোই না, আর আমার বাবার অভ্যাসটা ছিল এরকম যে মানে নানা খারাপ কাজে লিপ্ত ছিল। জুয়া খেলা, মদ খাওয়া, মেয়ে লোকের নেশা। আর আম্মুকেও কখনো মানে তেমন একটা স্ত্রী হিসেবে মর্যাদাই দেয়নি। কাজের মেয়ে যেরকম থাকে সেরকম আমার আম্মু ছিল। এটা কি আপনি আপনার মার কাছ থেকে শুনেছেন নাকি আপনি দেখেছেন পুরো জীবন জুড়ে? আমি পুরো জীবন জুড়ে এখনো দেখে যাচ্ছি। ওকে ফাইন, লেটস ক্যারি অন। কোনো বাবার কথাই সন্তান এসে এখানে এভাবে বলুক, এটা আমরা চাই না, বাট দ্য হার্ড রিয়েলিটি ইজ, হ্যালো 8920 কখনোই কোনো কিছু ফিল্টার করে না। বাস্তব জীবনে যা ঘটে সেটাই তুলে ধরে, সেটা সুন্দর হোক অসুন্দর হোক, হোয়াট এভার ইট ইজ, ইট উইল বি লাইক ইটস ইয়োর লাইফ। ওকে, তারপর যখন আমার আব্বু আসতো, তখন আমার আম্মু আব্বুর সামনে আনতো না, আমাকে অনেক দূরে লুকায় রাখতো। লুকায় বলতে যেন আমাকে কখনো না দেখে। আমাকে দেখলেই তাহলে ধরেন ঝগড়া শুরু হয়, না হয় আমার আম্মুর গায়ে হাত তুলে, ওকে কেন আমার সামনে রাখছিস, আমি ওকে দেখতে চাই না, এরকম করে। আমার বয়স যখন 1 বছর, তখন আমার আব্বু ঢাকাতে আসছিল একবার। ঢাকা থেকে যাবে যে সেদিন আমার আম্মু জানতো না যে আজকে চলে আসবে। তারপরে আমার আব্বুর খাটে আমাকে ঘুম পাড়াইয়ে রাখে। আব্বু আয়শা ওইটা দেখছে, তো আব্বু আমার পাটি মশারি ধইরা খাটের নিচে রাখছে। তারপর আমার আম্মুরে প্রচুর মারছে যে তুই কেন ওকে আমার খাটে রাখলি। তো আব্বু আমাকে কখনোই মেনে নেয়নি, আর আজও মেনে নেয়নি যে আমি তার মেয়ে। ধরেন আমার বড় আপুটা যেরকম ছিল, ঠিক উল্টাটা আমি। আমার বড় আপু খুব নম্র ভদ্র, কোনো প্রতিবাদ করে না, কিন্তু আমি বড় হয়ে যখন বুঝতে পারি, কিছুটা প্রতিবাদ করি। কত বছর বয়সে আপনি প্রতিবাদ করা শুরু করেন? যখন আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়েন? হ্যাঁ, ছোট থাকতে খুব ভয় পেতাম আব্বুকে, আব্বুর কাছে কখনো যেতাম না। তার মানে বাবার আদর কি সেটা আপনার মেমোরিতে নেই? জি না, কিন্তু আমি পাওয়ার জন্য অনেক কষ্ট করছি। আব্বু যেটা পছন্দ করে সেটা করছি, যে এটা করলে হয়তো আমাকে একটু ভালো বলবে, আদর করবে, কোলে নিবে, কিন্তু কখনোই না। ওকে, তারপর? তারপর আমার একটা ছোট ভাই হয়।
কত বছর বয়সে? যখন ক্লাস 7-এ পড়ি। সেই সময়টাতে? ওকে। ভাই হওয়ার পরে হয়তো বা আমার আম্মুর একটু শান্তি হয়েছিল, ঠিক মতন খাবার দিত, কাপড় কিনে দিত। তারপরে আমি যখন নিউটনে উঠি, আমরা 5টা বান্ধবী মিলা শাড়ি পরি, মানে খুব আনন্দ করে যে শাড়ি পরবো, আমাদের বিদায় অনুষ্ঠানে বড় ভাইরা বিদায় দিব। তো আমি একটা নীল কালারের শাড়ি পরি। আমরা রাস্তা দিয়ে হেঁটে আসতেছি আমাদের বাসার সামনে থেকে। তারপরে আমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছি বিশেষ করে, আর আমাদের মাদ্রাসাটা ছিল আমাদের বাসার পাশে, কারণ আমাদের 2টা বাড়ির পরে। তো আমি যে কোনো কাজে আমি মাদ্রাসা থেকে বাসা আসতে পারতাম। তারপরে আমরা 5টা বান্ধবী আমাদের রাস্তা থেকে চলে যাচ্ছি, দেখতেছি 5টা ছেলে দাঁড়ায় আছে মাদ্রাসার সামনে, যেখানে অনুষ্ঠান হচ্ছে, অনেক সাজানো হচ্ছে। আমাদেরকে দেখে মানে ছেলেরা টিটকানি দিতেছে, আমাদেরকে দূর থেকে পছন্দ করতেছে যে শোন, ওই তো 5টা মেয়ে আসতেছে আর আমরা তো 5টা ছেলে, তাহলে আমরা ওই 5টা মেয়েকে ভাগ করে নিব 5 জনের মাঝে। এই জাতীয় কথা বলছে? হ্যাঁ, এই জাতীয় কথা বলছে। তো সবাই পছন্দ করতেছে, আমি ওইটা, আমি ওইটা, আমি নীল, আমি হলুদ, আমি লাল, এরকম সবাই বলতেছে। রানা নামে একটি ছেলে, সে মানে বলতেছে আমি ওই নীল কালারটা নিব, আমি পড়ছিলাম। তারপরে আমরা ভিতরে ঢুকে গেছি, ওরাও ঢুকছে, ওই পর্যন্ত এনাফ। তারপর অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানে গজল, কেউ কবিতা, বক্তৃতা, অনেক মজা করছি। শেষ হলো, বাড়িতে চলে আসলাম। তারপরে অনেকদিন কেটে গেল, আমি কন্টিনিউ ক্লাস করতে থাকি। ধরেন আমার আম্মু মানে আমার নানু বাড়িতে বেড়াতে যায় আমাকে রেখে, আর ফুপিকে রেখে। আমি ভয় পেতাম একা একা থাকতে, তার জন্য ফুপিকে, আমি রান্না বান্না করতে পারতাম না, ওই ফুপি রান্না বান্না করতো। তো আম্মুর বিকালে চলে আসার কথা ছিল, কিন্তু আসেনি। তারপরে আমার ক্লাসে মানে সবার চেয়ে একটা বড় ছেলে ছিল, আমি রাকিব ভাইয়া বলে ডাকতাম, ওর নাম ছিল রাকিব। ক্লাসমেট? হ্যাঁ, ক্লাসমেট। তো ওকে সবাই দরবেশ বলে ডাকে। দরবেশ কেন? ওর দাড়ি ছিল, দেখতে অনেক বড় লাগতো, এবং ইমামতি করতো, সেজন্য সবাই দরবেশ বলে ডাকতেন। যখন রাত 8টা বাজে তখন আসছে আমাদের বাসায়, আইসা দরজা নক করছে। রাকিব। আর রাকিবের সাথে আমার আর একটা ক্লাসমেট রুবেল। মানে আপনি কি বোর্ডিং এ থাকতেন, মানে মাদ্রাসাতে থাকতেন? জি না, তাহলে আমাদের বাড়িতে থাকতাম। তা আমাদের বাড়ি তো মাদ্রাসার পাশেই ছিল। ওখান থেকে এসে আপনাদের বাসায় আসছে। আচ্ছা, নক করছে, বলতেছি তমা আমি একটা নোট বই নিতে আসছি, এরকম বইলা ঢুকছে। তারপরে আমার সাথে টেবিলে বসছে, আমার ফুপি বলছে কেন আসছো, বলতেছে আমি একটা নোট বই নিতে আসছি, কালকে তো আমাদের পরীক্ষা। তারপর ফুপি বলতেছে যখন তোমার ক্লাসমেট কিছু খাবার দাও হয় কেমন দেখা যায় না। ফুপি চা করে আনছে, আমি মুড়ি আর টোস্ট আর বেকারির মতো বিস্কিট ছিল, ওগুলো ফ্রিজে কইরা কইরা ট্রেতে দিয়ে গেছে। তো ওরা খাইতেছে আর আমাদের সাথে ডাকতেছে, বলতেছে তোমরা ঘরে কি করো, আমাদের সাথে গল্প করো, আমরা একটু গল্প করব, ভাল লাগতেছে না তো তোমার, তার জন্য আসছি। আচ্ছা, রাকিবের সাথে কে কে এসেছে? রাকিবের সাথে রুবেল আসছে। রুবেল আপনার ক্লাসমেট ছিল? হ্যাঁ, ক্লাসমেট ছিল। তো গল্প করতেছি, আর ওদের অবশ্যই ঢোকার জন্য একটা প্ল্যান ছিল, আমরা তো ওটা বুঝতে পারছি পরে, সেই সময় তো বুঝতে পারিনি। ওই মুহূর্তে আমাদের সাথে গল্প করতেছে, আর আমার ক্লাসমেট 2 থেকে 3টা আমাদের খোপ আছে, মানে গ্রাম অঞ্চলে খোপ শব্দটা উচ্চারণ করে, মুরগি রাখার জন্য যে ঘরটা, ওই ঘরটা খুলে মুরগি চুরি করার জন্য ওরা আসছে। তো আমাদের সাথে গল্প করতেছে, তাহলে মুরগিতে যদি ডাক দেয় তাহলে আমরা শুনতে পাবো না। ওকে, এই জন্য আপনাদের কনসেন্ট্রেশনটা অন্যদিকে রেখেছে। দাওয়াতও খাওয়া হলো, সাথে মুড়ি চানাচুর দিয়ে আপ্যায়নও করলেন, সাথে মুরগিটাও চুরি করে নিয়ে গেল। বাহ, হোয়াট আ ব্রিলিয়ান্ট। তারপর যখন ওরা বুঝতে পারছে যে হয়ে গেছে কাজটা, তারপর বলতেছে আচ্ছা তমা অনেকক্ষণ তো গল্প করলাম, আচ্ছা ঠিক আছে নোট বইটা দাও, আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে সকালবেলা আম্মু আসবে, পথের দিকে তাকাই আসি কখন আসবে। ফুপির বাসা আমাদের পাশে ছিল, তো চলে গেছে। তো বলতেছে তমা হাঁস মুরগি করা ছাইরা কিছু খাবার পানি দিও। আমি গেছি, যাওয়ার পরে দেখতেছি কেমন জানি যেরকম রাখছিলাম সেরকম না, কিরকম জানি। তো আমি কিছু মনে করি নাই, ওরকম মনে হয় রাখছিলাম। আমি ওইটা ছাড়লাম, ছাড়ার পরে দেখতেছি কি পাশে একটি মুরগি ময়ূর আছে। আবার ফুপিকে ডাকতেছি, ফুপি দেখো এটা কি হলো। তো বলতেছে দেখতেছে না, মুরগিটা সব জায়গায় দেখতেছে, অথচ দেখতেছে না কোথাও সাপে কামড় বা কিছু বা কোনো অসুস্থ, হঠাৎ কেন এরকম মুরগিটা মরে যাবে। তারপর আমার আম্মু চলে আসলো, আম্মু চলে এসে কি বকাবকি আমাকে। তারপরে আমাদের বাড়ির পাশে আর একটা পিকনিকের মতো করছে, মানে আমাদের ওই মুরগি
একটা ধরছে, ধরার পর সাথে সাথে মারা গেছে, গলা টিপে ধরছে যেন ডাক না দিতে পারে, সাথে সাথে মারা গেছে। মারা যাওয়ার পর ওইটা রাইখা আর একটা নিয়ে গেছে, আর ওরা নিয়েও গেছে, মেরেও গেছে। তারপরে ওরা রস চুরি করা, ওই সময় শীত সময় ছিল, পায়েস করছে আর মুরগি রান্না করছে। তো আমি আবার হাঁটতে হাঁটতে আমাদের বাসার পাশে যাই, দেখি মুরগির হাড্ডি। ঘটনা কি, মুরগির হাড্ডি এখানে আসবে কোথা থেকে? মানে পিকনিকের ওখানে? হ্যাঁ, কেন মুরগির হাড্ডি এখানে? তারপরে আমরা জানতে পারি, তারপরে যেখানে ওখানে যাদের বাসা থাকে, ওই রুমটা যাদের থাকে, সেও ছিল নাকি ওখানে। মানে সবাই মিলে খেয়েছে? হ্যাঁ, সবাই মিলে খেয়েছে, 4-5 জনে মিলে খেয়েছে। তারপর তাকে ধরছে, আমরা আম্মু ধরছে, আমার মুরগি চুরি করে তুমি খাইছো। তারপরে তো আমার আম্মু বলার পরে তারপরে দেখতেছি চাপ পড়তেছে তার প্রতি, সে সব বলে দিছে। বলতেছে এরকম এরকম, আর রাকিব আর রুবেল যায়া তো আমাদের সাথে কথা বলছে, গল্প করছে, আর আমরা এদিক থেকে মুরগি চুরি করে খাচ্ছি। তারপরে সবাই জরিমানা দিছে। আমার আম্মু বলতেছে আমার মুরগি একটা মাইরা গেছো আর একটা নিয়ে গেছো, এটা কোন ধরনের? তো তোমরা বলতা তা আমি তোমাকে দিতাম, এরকম কেন করলা? এরকম করলে তারপর আরো করবা। তারপরে আমাদের আর গ্রাম অঞ্চলে এমনই একটা যে টিউবওয়েলের পানি খেত। গ্রাম অঞ্চলে টিউবওয়েলের পানি খায়। একটা গ্রামে ধরেন 2-3টা টিউবওয়েল থাকে। তো আমাদের তো মাদ্রাসার পাশে ছিল, তো মাদ্রাসায় টিউবওয়েল ছিল। প্রতিদিন সন্ধ্যার আয়োজন দিবে, এর আগে আমি কলসি নিয়ে পানি নিতে আসতাম। তো এরকম নিয়মিত আনতাম। তো একদিন টিভি দেখতে দেখতে ভুলে গেছি পানি আনা। জি, আর আমার এই একটা অভ্যাস ছিল, টিভি দেখার প্রতি খুব মনোযোগী ছিল। আমি ধরেন কোন একটা রোমান্টিক দৃশ্য, ওই নায়িকা ড্যান্স করে, আমি ছোটবেলা থেকে ভাবতাম আমি নায়িকা হব। ওইসব দৃশ্য সামনে আসলে পানি আনার কথা ভুলে যেতেন, তাই তো? খুব স্বাভাবিক, বাচ্চাদের যা হয় আর কি ছোটবেলায়। হ্যাঁ, আজান দেওয়া হয়ে গেছে, একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আমি ভাবতেছি আম্মু যদি বলে তাহলে তো বকা দিবে। তো আমি তাড়াতাড়ি, আম্মু নামাজ পড়তেছে, আমি এই পাশ দিয়া কলসিটা নিয়ে আর পানি নিতে আসছি। তো পানিটা ভরা কলসিটা পাশে একটা খাদা ছিল, বুঝছেন, ময়লা ফেলানোর খাদা। আমি খেয়াল করিনি, ভৈরা নিয়ে ওই আর পাশ দিয়ে আসতে হয় আমাকে। তো আমি কলসিটা নিয়ে ওই ভিতরে পড়ে যাই। ওহো, নায়িকার পতন। তারপর পড়ে যায়, তো আমি একটা বড় চিৎকার দিই, তো পড়ে একদম পেট পর্যন্ত ঢুকে যায় কাদার মধ্যে, কাদার ভিতর। কাদাও না, ময়লা। ওকে, তারপর কি হলো? কিন্তু শহরের মধ্যে ওরা খুব পচা ময়লা না, একটু কম পচা ময়লা, স্মার্ট ময়লা। ওকে, তারপরে ওই রানা নামের ছেলেটা, মানে ওখানে সেটাই, নায়িকা পড়ে থাকবে, নায়ক থাকবে না, এটা তো হতেই পারে না। চিত্রকল্পে এরকম দৃশ্য নেই, সুতরাং নায়ক এখন আসবে নায়িকাকে তোলার জন্য ময়লা থেকে। দেখা যাক কি হয়। তারপর বলেন। ও মানে বাইক নিয়ে কোথায় জানি যেতে ছিল, ওখানে রাইখা মানে পানি খাইতে আসছিল। তো ফোনে কথা বলতেছে, টিউবওয়েলের পাশে একটা মানে ঘরের মতো ছিল এর পাশে। তো আমার চিৎকার শুনে ওখানে দৌড়ে আসছে, আইসে আমার হাত ধরে টাইনে উঠাইছে, বলতেছে কি অবস্থা, দেখে শুনে হাঁটতে পারে না, এরকম বলে, আর আমাকে টাইনে উঠাচ্ছে। আমি তো ওই মুহূর্তে কে আসছে টানতে, আমি তো ওইতেই খুশি, আমি তো ওই মুহূর্তে ফ্রিজের দিকে তাকানোর সময় নেই, মানে ওই মুহূর্তে আমার ওখান থেকে ওঠাটাই জরুরি। তো আমি উঠলাম, উঠার পরে বলে এই মেয়ে শোনো, তুমি পানি নিতে আসছো কেন এত রাতে? তুমি জানো তোমার বয়স কত? আমাকে এরকম বলে। রানা তো আপনার ক্লাসমেটই ছিল না? জি না। কি ছিল তাহলে? ওকে আমি কখনো চিনতামও না। ওকে চিনতেনই না? ওই যে আমি বিদায় অনুষ্ঠানে, তখন আপনি ওকে একটু জাস্ট দেখেছেন, এছাড়া আপনি কোথায় কি অবস্থা তাও জানেন না? আমি বাসায় আইসা কল্পনা করতেছি ওই ছেলেটাকে কোথায় যেন দেখেছি, কিন্তু কেয়ার করতে পারতেছি না যে আমি ওইখানে দেখছি। তারপরে মানে আমার মনে পড়ছে যে হ্যাঁ, আমি দেখছিলাম আমাদের বিদায় অনুষ্ঠানে। রাইট, দেখেছেন, মনে হয় চিনি উহারে, এরকম একটা অবস্থা। তারপরে আমি ভাবলাম ওই ছেলেটা আমাকে আবার ধরে উঠালো, আচ্ছা আমাকে কোনো কিছু বলছিল, মানে মনে মনে বলতেছে, তো আমি মনে করতে পারতেছি না, কিছু বলছিল। হ্যাঁ বলছিল, তুই এত বড় হইছো, এরকম কিছু বলছিল। ওগুলো মনে করতেছি আর হাসতেছি, আমি তো নিজের দিকে নিজে তাকাইয়া দেখি না এত বড় হয়ে গেছি, মানে এরকম মানে কিছু কিছু বলতেছি আর এক একটা হাসতেছি। এরকম গেল কিছুদিন কেটে, মানে আমি মনে মনে ভাবতাম কে ওই ছেলেটা,
কেমন জানি আমার মানে একটা অনুভব হচ্ছিল, ছেলেটা কে আমার হাত ধরে তুললো, আমার বিপদের সময় আসলো, আর মানে মন থেকে কখনো ফেলে দিতেই পাচ্ছি না। এই সেরা যে মা, বালতির পানি মাথায় ঢালার মতো অবস্থা, মানে কলসির পানি মাথায় ঢালার মতো অবস্থা। যাই হোক, এই অবস্থায় আমরা খানিকক্ষণ থাকি, 3 মিনিটের বিজ্ঞাপন। আমার কাছে আমরা ফিরছি। তোমার মনের মধ্যে এক ধরনের আকুপাকু শুরু হলো না ছেলেটার জন্য, যে কে ছেলে, এই হাতটাই তো ধরেছিল, ওই হাতের দিকে তাকিয়ে থাকা, অন্যরকম একটা কিছু অনুভব করা। তখন আপনি নিউটনে পড়েন, রাইট? রাইট। ওকে, ফাইন। তারপরে আমার বড় আপুর বিয়ের কথা চলছে, হুম। তারপর তো বিয়ের অ্যারেঞ্জমেন্ট চলতেছে। অ্যারেঞ্জমেন্ট, জি। বলো তো একবার অ্যারেঞ্জমেন্ট। না, কিছু কিছু ছেলে মেয়ের থাকে এটা আসলে উচ্চারণে একটু সমস্যা হয়, ও কিন্তু অনেক সুইট করে বলে। হ্যাঁ বলেন, তারপর বলেন, রিল্যাক্স ম্যান, কাম অন, আপনি আপনার মতো করে সুন্দর বলেন। হ্যাঁ, মানে বিয়েতে যেরকম সাজানো হয় সেরকম সাজাচ্ছে, রান্না বান্না করতেছে, আমার খুব আনন্দ লাগতেছে। বড় অপুর বিয়ে, জি। তো আমি কিভাবে সাজবো, আমি কোনটা সাজলে ভালো লাগবে, আমি এরকম করতাম। আমাদের অনেক মানে আত্মীয় স্বজন ছিল, তাদের ভিতরে আমরা 3টা মেয়ে ছিলাম। আমরা 3 জনে শাড়ি পরবো, কি কালারের শাড়ি পরবো, এক কালারের শাড়ি পরবো। আমার যেটা মনে হয় যে মেয়েদের ভিতরে এই জিনিসটা বোধহয় একটু হলেও কাজ করে বিয়ে নিয়ে, যে অনেক ধরনের প্ল্যান, কোন শাড়ি পরবো, কোন গয়নাটা পরবো, বিশেষ করে কোনো আত্মীয় বিয়ে হলে এক ধরনের একটা অন্যরকম উন্মাদনা কাজ করে, রাইট? সেটাই হচ্ছিল আপনাদের। তারপরে গেট তো একটা দেওয়া হয়, গেট সাজানো হয়, সেই গেটের সামনে মানে একটা টেবিল রাখা হয়, আর একটা মানে ফিতা টানানো হয়, যে বর আসার পরে ওখানে দাঁড়াই থাকবে, আমরা ঢুকতে দিলে ঢুকবে, না ঢুকতে দিলে ঢুকতে পারবে না। মানে বর টেবিলের উপর দাঁড়িয়ে থাকবে? না, টেবিলের ওপাশে দাঁড়িয়ে থাকবে, রাস্তা বন্ধ থাকবে। ও আচ্ছা, টেবিলের ওপাশে দাঁড়িয়ে থাকবে। জি। আচ্ছা। যখন বর আসার সময় হয়েছে, আমরা অনেকে দাঁড়াইছি, তো বলতেছি 5,000 টাকা না দিলে গেটে ঢুকতে দিব না। ওকে, আর বরের অবস্থা কেমন ছিল? বরকে একটু বর্ণনা দিবেন, ওই নাকে একটা রুমাল চাপা থাকে না, ওটা ছিল না? আমি আজ পর্যন্ত এই রুমালের কোনো রহস্য বের করতে পারিনি, কেন ছেলেরা বিয়ের দিন এত লাজুক হয়ে যায়। ইভেন মেয়েরা পর্যন্ত দেখেন, সাধারণত বলা হয় যে লজ্জা হচ্ছে নারীর ভূষণ, আমরা জাতীয় কথাবার্তা বাংলা লোক সাহিত্যে পড়েছি, কিন্তু একটা ছেলে সে এত সুন্দর সেজে গুজে মাথায় টোপর টোপর পরে ইয়া বড় একটা রুমাল নাকে চেপে ধরে, এমন দেখলেই মনে হয় যে বোধহয় বায়ু দূষণ হয়েছে বা শব্দ দূষণ বা কোনো কিছু, যাই হোক, সেটা থাকার জন্য সে ওটা মানে আমি ঠিক জানি না ওর কেন। আপনার বোনের জামাই কিভাবে নাকে রুমাল দিয়ে দাঁড়িয়েছিল? লাজুক ছিল। আচ্ছা, তাহলে ওর জন্য ঠিকই আছে বোধহয়, না? আচ্ছা, তো আমি খুঁজতেছি কার সাথে আমার আপুর বিয়ে হচ্ছে, আমি কিন্তু আগে দেখিনি। যেখানে দাঁড়ানোর কথা বর, কিন্তু সেখানে দাঁড়ানো নেই। অন্য এক পাশে একটা ছোট পিচ্চি ছেলের হাত ধরে রুমাল দিয়ে আরেক দিকে তাকায় দাঁড়াই আছে। তার সাথে যে ছেলেরা আসছে ওইরা দাঁড়ায় আছে, বলতেছে না কেন 5,000 টাকা দিব, আর মানে আমাদের সাথে তর্ক বিতর্ক করতেছে, দিলে আরো বেশি দিব, তাই তো? দিলে বেশি দিব, না দিলে দিব না। ওকে, স্মার্ট বর দে বাবা, একটু বেশি দে। কারণটা হচ্ছে মানে সব জায়গাতেই বিয়ের গেট নিয়ে আমরা যেটা দেখছি ছোটবেলাতে, 5,000 চেলে শেষ পর্যন্ত 500 টাকা এসে থাকে আর কি, এবং তার মধ্যে তো প্রায় মারামারি হওয়ার মতো অবস্থা। তো ঠিক আছে, 5,000 চেয়ে 10,000 দিয়ে চলে যাবে স্মার্টলি, একদিনই তো নিবে না, একদিনই তো বিয়ে। হ্যাঁ, তারপরে বলেন। আধা ঘন্টার মতো ওরকম হচ্ছে। তো আমার একটা আঙ্কেল আইসা আমাকে বলে, তোমা দেখো এত বাড়াবাড়ি করো না, ঠিক আছে, ওরা যা দেয় ওইটা নিয়ে চলে যাও, বুঝছো? কয় টাকা দিতে যাচ্ছিল আপনাদের? 1,000 টাকা দিতে চাইছে। আচ্ছা, 1,000 টাকা তো আমার একারই লাগবো, রাইট? আপনি দেখতেছেন না আমি মেয়ের বোন, একমাত্র শালিকা আপনার। জি। ওকে, আপনারা যদি না যান আমার দুলাভাই দিব। তারপর আমার আব্বু যখন আসছে তখন তো আমার দেখে ভয়ে ঢুকে গেছে, কিসের গেট, কিসের টেবিল? হ্যাঁ, যা দেয় ওইটা নিয়ে চল। তো 1,000 টাকা দিছে আর 1 প্যাকেট মিষ্টি দিছে, খাওয়া দাওয়া সব শেষ, কমপ্লিট। তারপরে 2টা ছেলে আসছে, তো আমার আঙ্কেল বলতেছে, তুমি যাইয়া বলো তোমার আম্মুকে 2টা ছেলের খাবার রেডি করতে, আমি যে নিয়ে আসবো। ওকে। তারপর আমার আম্মুকে বললাম, তো অনেকক্ষণ হয়ে গেছে, আঙ্কেলের ওটা মনেই নেই। আঙ্কেলকে ডাক দিলাম, আঙ্কেল আমার তো মনেই নেই, কারণ আমাকে বলো নাই। আচ্ছা ঠিক আছে, আমি এদিকে একটু সামলাচ্ছি, তুমি একটু খাওয়াই আসো না। তারপর আমি আর রিয়া আসলাম, 2টা চেয়ার, একটা ছেলেকে বসা দেখছি, বলতেছি ভাইয়া আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। বলতেছে, ও রানা তো ওই পাশে গেছে, ও আসলে আমরা খাবো, রেখে যাও এখানে। কোন রানা? এটা ওই রানা না? ওই রানা। তো আমি নামও তো জানি না। রাইট, আপনি তো তখনও জানেন না? আমি তো তখনও নাম জানি না। রাইট। আচ্ছা ঠিক আছে, সবকিছু নিয়ে আসছি, পানি নেওয়া হয় না। তারপরে আমি পানি নিতে রুমে আসছি, আয়সা পানি নিয়ে চলে গেলাম। যাইয়া দেখতেছি রানা চেয়ারে বসা বলতেছে, কি ক্ষুধা লাগছে দোষ, এরকম কথা বলতেছে ওরা। তো আমি দূর থেকে ওইটা দেখতে আসতেছি,
আমি ভাবতেছি, আমি যাকে খুঁজতেছি মনে মনে, সে আমার সামনে আজকে আসলো। কোথা থেকে আসলো? এই খাবারটা ছেলেটার কি নাম আপনার কি হাতে? রানা? পানি, মানে পানিটা আপনার পানিটা হাতে। আমি Okay. হাঁটতেছি, হয়তো বা অন্য মনস্কতা হয়, মানে আমি কি খুঁজতেছিলাম, ও তো আমার হাত ধরে উঠাইছিল, তাই না? হুম, হুম, হুম। তো এরকম মানে মনে মনে ভাবতে 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 চলে এলাম, বললাম এই ভাইয়া আপনাদের পানি। তো যেই পানি বললাম, এই আমার দিকে এরকম তাকাইছে, অ্যাঙ্গেল করে তাকাইছে। হুম, হুম, হুম। তাকানোর পরে আমি আমি কিছু বলি না, বলতেছি ওয়াও তোমার না দারুণ লাগতেছে, সেদিন তুমি নীল শাড়ি পরছিলা, তার চেয়ে আজকে ভালো লাগতেছে লাল শাড়িতে, বউ সাজতে যেন তোমার আরো কত সুন্দর লাগে। মানে ওই মুহূর্তে মজা করে বলতেছে, হুম, 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 আমি তো ওগুলো সিরিয়াসলি নিতেছি। হুম, হুম। তুমি আমার চিনো? আমার নাম রানা। এরকম হাতটা বাড়াই দিছে। আমি তো এদিক ওদিক তাকাই, দেখতেছি মানুষ অনেক। তো আচ্ছা ঠিক আছে, ওকে, আমার নাম তমা, এ বলে আমি চলে আসছে। হুম, হুম, হুম। তো আমার মনের মাঝে তো ঘন্টা বিজিয়ে গেছে। জি, ঢং ঢং ঢং। খুবই স্বাভাবিক। ওকে, তারপর আজকে অনেক টায়ার্ড লাগছিল, কিন্তু আপনার গল্প শুনতে গিয়ে অনেক চেয়ারা। ওকে, আই এম ফিলিং গুড, টু গুড, বিকজ যে ব্যাপারটা হয় আসলে সবারই কিশোর বয়সে এরকম সুন্দর সুন্দর মজার মজার গল্প আছে, কিন্তু এই গল্পগুলো জীবনে কখনো কখনো অনেক বড় লেসন হয়ে যায়। যাই হোক, আমরা আজকে কোন লেসনটা পেতে যাচ্ছি এই 19 বছরের কিশোরীর কাছ থেকে, আমি কিশোরী বলবো, 18 বছর বয়সের পর আর কিশোরী থাকে না, তারপরও আসলে 19 বছর পর্যন্ত আমার কাছে মনে হয় যে কিশোরী এজটাই থাকে আমাদের আজকের অতিথি তমার কাছ থেকে। সেটা আসলে শুনতে হলে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। হ্যাঁ, বলুন তমা, তারপর? খায়া দায়া পাত্রীকে নিয়ে চলে যায়। হুম, হুম, হুম। ওখানে গ্রাম অঞ্চলে ধরেন মেয়ের সাথে মেয়ের বোনেরা বা মেয়ের নানিয়া ফু দাদিয়া ফু এরকম যায়, অনেকে যায় মেয়ের সাথে। তো আমার আপুর সাথে আমি, আমার নানিয়া ফু, তো আমার আরো 2-3টা বোন, এরকম আমরা 4-5 জনে মিলা যাই। ওকে। রানা হয়েছে ওই আমার দুলাভাইয়ের তার ফ্রেন্ডের ফ্রেন্ড, অনেক দূরের। ওকে। তো তার ফ্রেন্ডকে গিফট নিমন্ত্রণ করছিল বিয়ের জন্য, তার ফ্রেন্ডে আবার ফ্রেন্ডে নিয়ে আসছে। ওকে। এরকম রানা যে আমার নিয়ে ভাবতেছি কিনা সেটা আমি জানি না, আমি তো রানা নিয়ে ভাবতেছি অল টাইম, সব সময়। তারপর আমি একদম চুপচাপ হয়ে যাই, চুপচাপ শুধু ভাবতে ভালো লাগে, হাসতে ভালো লাগে, একা একা হাসি। যখন আমাকে হাত বাড়াই দিছে, তখন আমার খুব মন চাইছে যে হাতটা ধরে আমি বলি যে হ্যাঁ আমি তমা। তো সিচুয়েশনের জন্য পারেনি। মানে আপনি তখন ওর ছেলেটার হাত না ধরেই আমি তমা বলে চলে এসেছিলেন? হ্যাঁ। ওকে। যেদিন নেওয়া হয়েছে আমার আপুকে, সেদিন তো আমার আপুর বাসর রাত ছিল। পরের দিন আবার গ্রাম অঞ্চলে গোসল করায়। জি, মানে গ্রাম অঞ্চলে গোসল করানো কি গ্রামের লোকজন সবাই মিলে গোসল করায়? জি না, গ্রাম অঞ্চলে মানে গ্রাম অঞ্চল হয় এটা, কারণ শহরের বাড়িতে এটা হয় না। এটা কি জিনিস? মানে গোসল 2 বার করানো হয়, Okay. মেয়েকে 1 বার করানো হয় আর মেয়ে ছেলেকে নিয়ে 1 বার করানো হয়। কি লজ্জাজনক ব্যাপার রে ভাই, তো বিয়ে করানো মহা মুশকিলের কাজ। এমনিতেই আপনাদের জামাইটা অনেক লাজুক, তারপর আপনারা সবাই মিলে যদি তাকে গোসল করাতে চান, আর কিভাবে হবে জানেন? Continue. বর বউকে কোলে করে নামাবে কোথা থেকে? একদম উপর থেকে। এই জন্য তো বলি যে ছেলেপেলেরা কেন ইদানিং বিয়ে করতে চায় না। এই ধরনের সার্কামস্টান্সেস এর মধ্যে পড়লে তো যে কোনো ছেলেরই অবস্থা, মানে হার্ট উপর দিকে উঠে যাওয়ার কথা, মাথার উপরে। ওকে, কি হলো আমাকে একটু বলেন তো, আই এম ফিলিং টু গুড বিকজ ইটস ভেরি ইন্টারেস্টিং। তারপর? কিছুতেই নিবে না। তো দুলোভাই আবার দুলোভাইরা আর তারা বলতেছে কেন নিবে না, আমরা এরকম ছিলাম, আমাদের নিতে হয়েছে, এটা নিতেই হবে। রাইট। এরকম অনেক জোর করার পরে তারপর আমার আপুকে কোলে করে নিয়ে আসছে। আর গ্রামাঞ্চলে সাধারণত ঘুমটা দিয়ে থাকে মেয়েরা, দেখতে আসলে সবাই ঘুমটা তুলে তুলে দেখতে হয়। ওকে। উঠানের মাঝখানে 2টা চেয়ার আর 2টা লম্বা লম্বা কাঠ রাখা হয় পাও রাখার জন্য। ওকে, লম্বা লম্বা কাঠ, ওটাকে কি যেন বলে, কাপড় পরিষ্কার করার জন্য ওটা ব্যবহার করে হ্যাঁ, হ্যাঁ। পুকুর পাড়ে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, পুকুর আমার মনে পাড়ে। পড়েছে। হ্যাঁ, আমার ওই কাঠে কিন্তু ওদের নামও লেখা হয়, নাম লিখে মাঝখানে যোগ চিহ্ন দেওয়া হয়, এরকম দেখেছিলাম আর কি ছোটবেলাতে। না, নাম লেখা হয় নাম না। লেখা হয় না? আচ্ছা, ঠিক আছে। কলসি কইরা পানি আনি, আবার উজান ভাটার পানি, উজান ভাটির পানি। ভাটির পানি। আচ্ছা, না ঠিক আছে, সরি বলার কোনো দরকার নেই। আপনি উজান ভাটি ভাটা যেটাই হোক না কেন নদী থেকে নিয়ে আসতে হয়। নদী থেকে নিয়ে আসতে হয়। যে নদীতে উজান ভাটি থাকবে না, সেই নদীর পানি আনলে হবে না? না, হবে না। মহা বিপদ। অনেক দূর থেকেও যদি হয় তবু দূর থেকে আনতে হবে, ওকে, এনে রাখতে হবে গামছা মুড়িয়ে। মানে পানিটা গামছাতে ঢেকে রাখতে হবে? হ্যাঁ, যেন কোনো ময়লা না পড়ে। ওকে। আম পাতা রাখে, 5টা আম পাতা, তারপরে এরকম গোসল করতে নামানো হয়। ওরা মাঝখানে 2 জন গোসল করবে আর গ্রামের লোকজন চারপাশ থেকে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, দেখবে। বসে বসে গান বলবে, সবাই গানও গান বলবে? বলবে। এরকম একটা সিচুয়েশনে গানও, মানে ওরা দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং ম্যান। ওকে। তারপরে আমি তো খুঁজতেছি, পাচ্ছি না সেই রানাকে, কোথায় রানা? কোথায় গেল সে রানা? সে ওকে। রানা।
আমি ভাবতেছি খুব মনে হয় বিজি, তার হাঁটতে 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 দেখতেছি পুষ্কুনির পাড়ে বসে বসে ফোনে কথা বলতেছে। এদিকে গোসল চলতেছে, আপনি গোসল দেখা বাদ দিয়ে নানার কাছে যাচ্ছেন। জি, অনেক বেশি বেরোসি। দ্যাটস ওয়াই আমরা ইন্টারেস্টিং ব্যাপারটা বোধহয় আর ডিটেল জানতে পারলাম না। ওকে, তারপর কি হলো? আর বিয়ে এমন একটা গ্রাম অঞ্চলে যে রং জড়ি দেওয়া হয়, আমাকে আবার একজনে জড়ি দিছে। ওখানে অনেক ছেলেরা ছিল, আমার দুলাভাই চাচতো ভাইরা, ফুফাতো ভাইরা, এরা তো আমাকে বিয়াইন বলে মানে ডাকতো। খুব লজ্জা পাইতাম। ওরে খুঁজতেছি, আমরা আবার ব্যাগে করে রং নিয়ে আসছিলাম, আমাদের যদি জড়ি দেয় আমরা রং দিয়ে দিব। আমি তো ওরে খুঁজতে খুঁজতে পেলাম। তো আমার মনে যেন কিরকম একটা মানে হচ্ছে যে মেয়েরা আমার সাথে গেছিল, আমার বোনেরা, ওরা বলতেছে কি রে তুই ওদিকে তাকায় তাকায় কি ভাবছিস, মনের মানুষ পেয়েছিস নাকি? আমি বলছি পেতেও তো পারি, তোমার কোনো সমস্যা? তো বলতেছে মনের মানুষের গায়ে তো একটু রং দিবা, রং না দিলে কি রং লাগবো, এরকম কথা বলে বইলা। তো আমার মনেও জাগলো যে আমি একটু রং দিব। আমার সাথে কথা বলতেছে না, মানে আমি ওরে খুঁজতেছি, ও তো আমাকে খুঁজবে। তো আমি ভাবতেছি ও ঠিক আমাকে খুঁজতেছে কিন্তু খুঁজছে না, ও বসে বসে কথা বলতেছে। খুব মানে রাগ হয়েছে, আমার সাথে কথা বলে না, আমাকে দেখলো হয়তো ভাবো যে তাকায়ও না, কিরকম জানো। তারপর আমি পিছন থেকে আস্তে আস্তে যাইয়া উপর থেকে রং ঢেলে দিছি, গুঁড়ো রং মাথার ভিতরে। কে বলে এরকম পিছনে তাকাইছে আর আমি দৌড়ে পালাই গেছি। তো আমাকে দেখছে। গোসল করানো শেষ, এদিকে ওখানে আরেকটা দৃশ্য হয় গোসল করানোর সময়, মানে যে পানি দিয়ে গোসল করানো হয়, দুইটা কলসি দিয়ে তো পানি দিয়ে গোসল করানো হয়, ওখান থেকে একটু মানে পিছিল পিছিল এরকম একটা কিছু হয়। তারপর ওরা যাওয়ার পরে ওই চেয়ার তারপর কাঠ ওগুলো উঠাই ফেলানো হয়। উঠাই ফেলানোর পরে মানে সবাই একটু মজা করে, সবাই ওখানে মানে একটু পা পিছলে পরে, সবাই একটু কাদা দেয়, সবাই একটু ধরে কাদা লাগাই দেয়, মানে একটা এনজয় এরকম। তো এরকম সবাই দিতেছে। তো আমার বিয়ের আমার খুঁজতেছে। তো ওর মনের ভিতর কি ছিল কি জানো, ও আমার খুঁজতেছে কাদা নিয়ে। তো আমারে পাচ্ছে না, আমি একদম উপরে উঠে গেছি, আমরা তিনজন। তারপর ও এক সময় চোখ গেল ওই উপরের রুমটা, তো দেখি নাই, ওইটা দেখবো। তারপর রুম যাই দেখে লক। বলতেছে তোমা রুমটা খুলো, আমি তোমার সাথে একটু কথা বলবো। আমি তোর কণ্ঠটা শুনে বলছি যে ও তো এরকম কিছু করবে না, এরকম মনের ভিতর ছিল না যে করবে। তো আমি ভাবছি যে ও জানি কি কথা আমাকে বলবে, আমি তোর কথা শোনার জন্য অপেক্ষা করতেছি। দরজাটা খুলছি, খুলা আমাকে বলে আমার সাথে আসো একটু, তোমার সাথে একটু কথা আছে। বলতেছি এখানে বলেন কি বলবেন আমাকে? বলতেছে না এখানে সবার মাঝে হবে না, তুমি একটু নিচে চলো, তোমার সাথে কথা আছে। তো আমার পাশে যারা ছিল, যাস না কিন্তু কাদা দিব। আমি বলতেছি না, প্রশ্নই ওঠে না, রানার মতো ছিল আমাকে কাদা কেন দিবে, প্রশ্নই ওঠে না কেন দিবে আমাকে। হ্যাঁ, তারপরে রানা আমাকে হাত ধরে নিয়ে যায় একদম। তো প্রথম আমাকে হাত ধরা কি মানে আমি কিরকম ফিলিংস পাচ্ছি, ইট ক্যান বি এক্সপ্লেইন, ইউ নো। এটা প্রথম জীবনের প্রথম স্পর্শ। জেমসের একটা গান আছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন, প্রথম স্পর্শ তুলনাহীন। প্রথম স্পর্শের কখনো কোন এক্সপ্লেইন দাঁড় করানো সম্ভব নয়। ইটস রিয়েলি রিয়েলি অসাম। হ্যাঁ, প্রত্যেকের জীবনে এটা আছে। আমি শুধু মুখের দিকে তাকাই আছি, তাকাইয়া হাঁটতেছি, সামনে যে কি পড়তেছে এটাও আমি দেখতেছি না। আমি ভাবতেছি কি বলবে আমাকে, শুধু আমি শুধু এটাই ভাবতেছি আর ওর মুখের দিকে তাকাই আছি। ও মিসকে মিসকে হাসতেছে আর আমার হাত ধরে টাইনা নিয়ে যাইতেছে। চাইয়া তো মানে যেখানে গোসল করানো হয়েছে সেখানে নিয়ে আমাকে মানে কি বলবো ভাইয়া, আমাকে নিয়ে ধরে জাগাইয়া ফালাই দিছে। আমি ভাবতেও পারিনি ভাই, আমি তাকাইয়াছি, তারপর আমি কিচ্ছু বললি না। আমাকে বলতেছে আমাকে রং দিচ্ছ তুমি, এখন দেখো মজা কেমন। তারপরে আমি কিচ্ছু বলি না, শুধু তাকাইয়ে আছি ও কিভাবে হাসতেছে, ওর হাসিটি এত সুন্দর। মানে আমি ওইটা শুধু দেখতেছি, আমি যে ব্যথা পাইছি না আমার কাদা লাগছে আমি ওইটা দেখতেছি না। আমি শুধু হাসতেছি, হাতে তালি দিতেছি যে কি মজা, কাদা লাগছে কি মজা। একদম বাচ্চা ছেলে যেরকম হাতে তালি দেয় না কোন একটা মজা পেলে, ঠিক ওরকম। আচ্ছা আমাকে আরো কাদা দিক না, ও আর একটু হাসুক, আমি ওর হাসিটা দেখতে চাই। আমি মনে মনে শুধু এইটা বলে, ও চলে গেছে হাসতে হাসতে, আবার হয়ে গেছে। তখন ওই বান্ধবীরা বলে দেখছো তোমাকে ঠিকই কাদা নিছে, ও তোমাকে লাইক করে না বুঝছো, আমি জানি। আমি বলতেছি না, আমার মন বলছে ও লাইক করে। তখন পর্যন্ত আপনি ছেলেটা সম্পর্কে কিচ্ছু জানেন? কিচ্ছু জানি না। ওকে, কিন্তু আপনার মন থেকে অদ্ভুত রকমের একটা ভালো লাগা তার প্রতি তৈরি হয়ে গেছে, এবং আপনার লাইফের এটা ফার্স্ট একটা ফিলিংস যে কোনো একটা ছেলের প্রতি। ওকে, তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে
ধরেন গ্রাম অঞ্চলে নাচ গান হয়, বউ সাজায়, মানে বউ আর বর পাশে পাশে রায়খা বসায়া তারপর উপরে একটা লাল কাপড় দিয়া দেয়, মানে ভিতরে বসে দুজন একটু ফ্রি হলো, কথা বললো, এই সময় নাচ গান করলো, সবাই একটু আনন্দ করলো। তো ও পাশে বসা থাকে, আমি ওই পাশে বসা থাকি, আমি বসে বসে শুধু ওকে দেখতেছি আর ও ফাঁকে ফাঁকে আমার দিকে তাকাচ্ছে। So sweet. Okay. Okay, fine. তারপর তখন আমার মনের ভিতর নাড়া দিয়ে উঠছে যে না, ও আমাকে মনে হয় লাইক করে, তাহলে আমাকে এরকম ফাঁকে ফাঁকে তাকাবে আর একটু মিসকি মিসকি হাসবে, তারপর আবার মাঝে মাঝে বলে এরকম চোখ দিয়ে ইশারায় দেখাতো যে কি খবর, তাকাইয়াছো কেন, এরকম দেখাতো। মানে আবার ওই সময় আমি লজ্জা পেয়ে একটা হাসি দিতাম। তারপরে ওই রানা ছেলেটা, মানে আমার চাচাতো ভাই গেছিল আমাদের সাথে, ওর কাছে বলে আচ্ছা ও কি কোন ছেলেকে পছন্দ করে? তারপর আমি জানি না, তুমি ওর কাছে জিজ্ঞাসা করে দেখবা যে ও কাউরে পছন্দ করে কিনা, সেটা ও জানে, আমি কি করে জানবো? তারপর আমার একটা বান্ধবীর কাছে মানে একটা দিল, লেটার দিল, তুমি একটু নারিকেল গাছের নিচে আসো, তোমার সাথে আমি একটু কিছু কথা বলবো। তো ও আইসা মানে রুমে বসে আমি আপুরে সাজাইতেছি, তো আমাকে বলতেছে তোমা এদিকে এসো, তোমার সাথে একটু কথা আছে। আমি বলতেছি কি কথা বলো? তারপর বলতেছে আসো না, খুব জরুরি, আসো। তারপর আসছি, তোর মানে একজনে না আমাকে একটা কিছু দিচ্ছে, তোমাকে দিব না, এরকম করতেছে আমার সাথে। আমার মনে বলতেছে ও জানি কিছু দিছে, দে না প্লিজ ভাই, দে না, দেরি হয়ে যাচ্ছে, দে না। রান্না দিচ্ছে, কি দিছে বলো বলো, দে না। তো দিতেছে না, অনেক জোর করার পরে তারপর নিলাম আমি। তো আমি আর দেরি করলাম না, সাথে সাথে চলে গেলাম। ওকে প্রিয় তমা, আপনি কি বলা যেতে পারে, একেবারে ফিলিংস এর একটা উত্তাল সাগরে ভেসে বেড়াচ্ছেন, এরকম একটা জায়গায় আমরা বিরতি নিয়েছিলাম। তারপরে আমি ছুটে গেলাম সেই নারিকেল গাছের নিচে। উল্লাল্লাহ। তারপরে নারিকেল ধপাস করে পড়লো। হ্যাঁ, আমি যায়া খুঁজে পাচ্ছি না কোথায়, এখানে তো আসতে বললো। তারপর দেখলাম একটা ঝোপ থেকে বের হলো, আমাকে দেখে তারপর বের হয়েছে। ওই পাশে আবার গাছের বাগান ছিল। একদম মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু, কিছু বুঝিয়ে না, মানে এরকম মানে কিছু বুঝাচ্ছে আমাকে। আমি তো ভাবলাম যে ঝোপ থেকে বের হলো একদম জন্তু জানোয়ারের মতো কিছু একটা। সেটাই, প্রেম মনে জাগলে পৃথিবীর সমস্ত জিনিস সুন্দর হয়ে যায়। তারপরে এসে আমার সামনে দাঁড়ালো, দাঁড়ায় বলে তোমা আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কিচ্ছু মনে করবা না, বলো। আমি বলছি না, আমি কিচ্ছু মনে করবো না, আপনি বলেন। আমি তো শোনার জন্য অপেক্ষায় আছি, বলো বলো। তারপর বলেন তুমি কি কাউকে পছন্দ করো? আমি বলছি আগে করতাম না, কিন্তু এখন একটু একটু করি। কাকে করো? তারপর আমি বুঝাচ্ছি যে কাকে করি, বলতেছি যে যার মাথা আমি রং দিছিলাম না তাকে একটু পছন্দ করি। কেন পুরাটা করে না? আমি বলছি সে যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই করব। ওকে ওকে, আপনি লাল হয়ে যাচ্ছেন কেন এরকম? বলেন বলেন, আরামসে বলেন। ওকে, দ্যাটস আ সুইট লাভ। তারপরে পকেট থেকে একটা কলম বের করে আমার হাতে আই লাভ ইউ লিখে দেয়। ও মাই গড, কোন হাতে লিখে দিয়েছিল বলুন তো? বাম হাতে? তারপরে কি আপনি হাতটা এসে লেমিনেটিং করে বাধাই করে রাখলেন রুমের মধ্যে, এরকম একটা অবস্থা? তারপরে তো আমাকে, টু বি অনেস্ট, আপনার হাতে যখন আই লাভ ইউটা লিখলো তারপরে কি হলো না হলো সেটা আমরা জানবো। আপনি হাতটা কতদিন পর্যন্ত ধননি, পরিষ্কার করেননি, কিংবা আপনি হাতটা কিভাবে রেখেছিলেন আমাকে একটু বলবেন? না, আমি হাতটা যে লিখে দিছে তারপরে মুট করে এরকম রাখছি। ওটা কি পরবর্তীতে ঘুষি তুলে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে? না, আস্তে আস্তে চলে গেছে। কি করবো, ওটা তো এরকম হচ্ছিল না যখন উঠতেছিল মনে কষ্ট লাগতেছিল? হ্যাঁ, খুব কষ্ট লাগতেছিল, কেন উঠতেছে। ওকে, তারপর কি হলো? ফোন নাম্বার দেওয়া হলো। আমি ফোন ইউজ করতাম না, আমার আম্মু করতো। এর পরের পার্ট আসলে হচ্ছে ফোন কোম্পানির, কারণ তারা প্রচুর টাকা পয়সার মালিক হতে যাচ্ছেন খুব শীঘ্রই, কারণ তারা এই কাপড়রা ব্যাপক কথা বলবে। বাংলাদেশের 16 কোটি মানুষ, কত কোটি যুগল আছেন, প্রেমিক প্রেমিকা আছেন, ইয়াং প্রেমিক প্রেমিকা আছেন, তাদের কল্যাণে আজকে কোম্পানিগুলোর রীতিমতো মারহাবা, কে বাতে। ওকে, তারপর যে যার মতো চলে গেলাম। ফোন নাম্বার দেওয়ার পর আমি ফোন নাম্বারটা নিচে আর আমার আম্মুটা দিচ্ছি, বলছি আমার আম্মুকে ফোন না দেওয়ার জন্য, আমি ফোন দিব। ওকে, তো এরকম বিয়ে অনুষ্ঠান শেষ, আমি আমাদের বাড়িতে চলে গেলাম। আপু বেড়াতে আসলো, আবার চলে গেল। আমি এসএসসি পরীক্ষা দিয়ে 4.81 পাই। আমি খুব খুশি ছিলাম। তো পরীক্ষা রেজাল্ট শুনে আমার আব্বু এর পাশে বসা
আমার আম্মু বলে একটু মিষ্টি আনবে তো, সবাইকে তো খাওয়াবে, মেয়ে পাশ করছে, বলতেছে ক্লাস তো পায় নাই, কি পেয়েছে এতে আমি সন্তুষ্ট না। এই কথাটা বললো আবার আব্বু। তারপর আমার আম্মু দোকানে গিয়ে মিষ্টি কিনে সবাইকে খাওয়ালো। তারপরে আমার কলেজের জীবন শুরু। তো আমাদের বাড়ি থেকে কলেজে যেতে অনেক টাইম লাগতো, গাড়িতে করে যেতে হতো। তার জন্য আমার আম্মু বললো যে তুমি একটা দেখো ভালো একটা রিলেটিভ, ফ্রেন্ড, বান্ধবী, এর বাসায় যদি থেকে তুমি পড়ালেখা করতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে। হ্যাঁ সহজ হবে, ভালো হবে। তারপর আমি এরকম কিছুদিন গেলাম বাড়ি থেকে যাওয়ার পরে, আর ওর সাথে তো কন্টিনিউ কথা হতো। কলেজে যেতাম, ওই সময় কথা বলে যেতাম। আবার রাতে আমার আম্মুর ফোনটা চুরি চুরি করে নিয়ে যেতাম আম্মু ঘুমাবার পরে। তারপর রাতে আস্তে আস্তে কথা বলতাম, শুধু এরকম কথা বলতাম, হুম কারণ কথা বললে তো আব্বু আছে ঘরে, আম্মু আছে, যদি শুনতে পারে। মানে ওপাশ থেকে ও বলতো আর আপনি পাশ থেকে হুম বলে সায় দিতেন। ও বলতো দেখো তো জোছনারা কি সুন্দর লাগতেছে, এই মুহূর্তে তুমি পাশে থাকলে অনেক ভালো লাগতো, এরকম বলতো। আমি বলতাম আচ্ছা তোমার কি অসুখ হয়েছে এরকম, তুমি সারাদিন এরকম কথা বলো আমার সাথে? আমি বলছি সারাদিন কই বলি, আমি তো একটু রাতে বলি, তো কথা বলতে পারি না, তার জন্য। তুমি আমার সমস্যাটা বুঝবা না, তুমি আমাকে লাভ করো না? হ্যাঁ আমি তোমাকে লাভ করি, অবশ্যই বুঝবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে এরকম করি, তারপর রাতে আমি কথা বলবো না, ঠিক আছে? আমি যখন ভালো করে কথা বলতে পারবো তখন কথা বলবো। না তুমি হি হি করলো মনে করবো যে তুমি ভালো করে কথা বলতেছো। কন্টিনিউ এরকম চলতো। তারপর এক সময় দেখলাম ওখানে থাকলাম আমি একটা বান্ধবীর বাসায়, বান্ধবীটার নাম ছিল ঋতু। ওর রুমে আমি থাকতাম। তো আর মা বাবা আমি যার সাথে রিলেশনশিপ করি জানতো, কারণ ওদের বাসা মাঝে মাঝে আসতো। আমি আবার খাওয়া দাওয়া একটু কম করতাম, খাওয়া দাওয়া পছন্দ করতাম না, আর বিশেষ করে রাইসটা বেশি খাই না, এখনো তাই। ওকে, আমাকে এরকম খাবার দিয়ে যাইতো মাঝে মাঝে, মানে আমি যেগুলো খাইতাম, চিপ, জুস, বিস্কিট। জুসটা বলেন তো আরেকবার। বলেন বলেন বলেন। সি ওর যে প্রোনাউন্সিয়েশন সেখানে কিছুটা এরকম হয়ে যাচ্ছে বিকজ অফ ও ছোটবেলা থেকে আসলে ওরকম। এটাকে আসলে খারাপ ভাবে নেওয়ার কোনো কারণ নেই। অনেকে হয়তো এটাকে নিয়ে ফান করছেন, আমাদের ফেসবুক আমরা দেখতে পাচ্ছি। সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, বিকজ সবাই যে খুব প্রোনাউন্সিয়েশনে কথা বলতে পারবে, ওর বয়সটা মাত্র 19, সুতরাং ওকে ওইভাবেই নিতে হবে। কিন্তু ওর জীবনে যে ঘটনাগুলো সেগুলো কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের হ্যালো 8920-তে, এবং সেটা আপনি শেষ পর্যন্ত শুনলেই বুঝতে পারবেন যে ও 19 বছরের জীবনে কতটা উল্লেখ করার মতো অভিজ্ঞতার মধ্য দিয়ে ও গেছে বা আছে। আমরা সেই জায়গাটাকে বরং ফোকাস করতে চাই উচ্চারণের চাইতে। হ্যাঁ, জুস খেতেন আপনি, তারপর? ও যখন ফ্রি থাকতো তখন দিয়ে যাইতো আমাদের বাসায়। আমি তাকে আন্টি বলে ডাকতাম, সে আন্টির কাছে দিয়ে যাইতো। তো আন্টি বলতো রানা এসে এগুলো দিয়ে গেছে, তোমাকে খেতে বলছে, তুমি যদি না খাও আমি ফোন করে বলে দিব। আমি খেতাম, রাগ করে করে খেতাম। টাকা নষ্ট করার কি দরকার ছিল, আমার তো এখন ক্ষুধা লাগেনি, আমি কি করে খাবো, এগুলো খাবো না। তো ভাবতাম ভালোবাসার মানুষ দিচ্ছে, খেতেই তো হবে, কারণ এর ভিতরেও তো ভালোবাসা আছে। তারপরে আমি খেতাম এরকম খাওয়ার পর। আর কন্টিনিউ ধরেন দেখা করতো রাতের বেলা। এটা বাসার সবাই জানতো যে ও রাতের বেলা আসে আমার সাথে কথা বলে, দেখা করে। ওকে, বাসার সবাই জানতো এটা? মানে আমার বাসায় সবাই জানতো না, আমি যেখানে থাকতাম সেই বাসায়। বান্ধবীর বাসায় সবাই জানতো? হ্যাঁ সবাই। কিসেবে জানতো? জানতো ওকে আমি লাভ করি, ও আমাকে লাভ করে। বান্ধবীর বাসায় সবাই জানলে এটাকে খারাপ চোখে দেখতো না? না, খারাপ চোখে দেখতো না। ওকে, না আমরাই ভাবছি আমরা 2 দিন দেখা করব, 3 দিন দেখা করব, কিন্তু পরের দিন অবশ্যই জানবে, জানলে হয়তো বা আমাদেরকে বকা দিবে বা কিছু বলবে। তা আগে আমরা দুজনে মিলে এক জায়গায় বসে সবাইকে বললাম। ও আপনারাই বরং ইন্ট্রোডিউস হয়েছেন তাদের সঙ্গে? কিভাবে ইন্ট্রোডিউস হয়েছেন? ও একদিন আসে সন্ধ্যাবেলা, আইসা উঠে, তারপর বলতেছে আমি সবার সাথে একটু কথা বলবো। তারপর বলছে আঙ্কেল আন্টি আপনাদের একটু কথা দিতে হবে যে আর ফ্যামিলিকে জানাবেন না। বলছে আচ্ছা ঠিক আছে আমি জানাবো না, সমস্যা নাই। তারা অনেকটা ভালো ছিল, মানে আমাদের এটা মানে অনেকটা পছন্দ করতো। ব্রিলিয়ান্ট। হ্যাঁ, তারপরে বলছে তোমরা কথা বলো, কিন্তু এমন কিছু করো না যাতে মান সম্মান এটা হয়। হ্যাঁ সেটাই। তারা রাজি ছিল কেন এটাও আমি জানি, ঠিক আছে, মধ্যেও কিছুটা ছিল। আর ও আমার জন্য বিশেষ করে অনেক খাবার নিয়ে আসতো, তো আমি ওগুলো খেতাম না, সবাই দিতাম। তো সবাই একটা আনন্দের মতো ছিলাম। এরকম কন্টিনিউ প্রত্যেকদিন আসতো, আমি ফিলিংস পাইতাম যে ও আসছে, যে আমি চোখ মিলতাম এই দেখতাম ও আমাকে ফোন দেয়। তো আমি রুম থেকে বের হইয়া আবার রুমটা সুন্দর করে ভালো করে লাগাইয়া তারপর যাইয়া একটা বসার জায়গা ছিল নদীর পাশে, মানে একটা বসার মতো। কোথায় এটা, কোন এলাকা বলেন তো? এটা বলতে চাচ্ছি না। মানে কোন জেলাতে এটা? বরগুনা জেলাতে। বরগুনা জেলাতে, ওকে ঠিক আছে।
লোকেশনটা বললেন না, কারণ দেখা গেল কালকে গিয়ে অনেক লোকজন ওখানে দাঁড়িয়ে আছে। Okay, ঠিক আছে, ফাইন। তারপরে আমরা বসতাম, বসে বসে নদীর পানি দেখতাম, তো জ্যোৎস্না রাতে খুব ভালো লাগতো। ওহো, সো সুইট। মানে প্রকৃতির সাথে আপনাদের প্রেম মারাত্মক ভাবে মিলে গিয়েছে। কারণ অনেক সময় দেখা যায় ইট পাথরের দেয়ালে রোমান্টিসিজম আসলে সেরকম ভাবে জাগে না, কিন্তু ওদের যে বয়স, সে বয়সের যে রোমান্টিসিজম এবং একই সাথে প্রকৃতি ওদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, সেই বিয়ের বাড়ি থেকে শুরু করে প্রেম করার জন্য একটা নদী, একটা জ্যোৎস্না রাত, বাহ, শুনতে ভালো লাগছে। হ্যাঁ, একদিন হঠাৎ করে আমার যে ঋতু বান্ধবীটা ছিল, আর আমার বিয়ে হয়েছিল, ওরাও প্রেম করে বিয়ে করছে। তারপরে ওরা মানে প্ল্যান করছে কুয়াকাটা, তো সেইখানে যাওয়ার জন্য প্ল্যান করতেছে যাবে। তো আমাকে বলতেছে, তুমি যাবা তো মা? তো বলতে পারবো না, ওকে বলবো, ও যদি যায় তাহলে আমরা যাবো। তারপর আমি ফোনে বললাম, দেখো ওরা তো আজকে যাবে, তুমি কি যাবে? বলতেছে, তুমি যাবে? তুমি যদি বলো যাবে তাহলে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, আমার ভালো লাগতেছে না। তো শুক্রবার ছিল দিনটা। বলতেছে, দেখে আবার রাতে ব্যাক করব। 2টা বাইক নিয়ে রওনা হলো, আমরা এক বাইক আর এক বাইকে। তো কেউ সামনে পিছনে চালাচ্ছে, কেউ সামনে পিছনে চালাচ্ছে, অনেক মজা করছি। পরে গেলাম, যাওয়ার পরে অনেক ঘুরলাম, দেখলাম নদীর দৃশ্য, পাশাপাশি মনের মানুষ। কি ফিলিংস বলতে পারবো না, বলা যায় না ইনফ্যাক্ট। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভাবে এটা বলা যায় না। তারপরে এক সময় ধরেন মোটর বাইক চালাইতাম নিচ দিয়া, ধরেন যেখানে হাঁটতেছিলাম না, বালু কতখানি পড়ে গেছে। কুয়াকাটা অবশ্যই গেছেন? কুয়াকাটা আমার যাওয়া হয়নি, ইনফ্যাক্ট আমি অনেক জেলাতে গিয়েছি, কুয়াকাটাতে এখন পর্যন্ত আমি যাইনি। যাবো, অনেক সুন্দর। আপনারা বাইক চালাচ্ছে নিচ থেকে, পানির ভিতর থেকে বাইক চালাচ্ছে। আপনি যেভাবে বর্ণনা করছেন, আমার কুয়াকাটা না গিয়ে উপায় নেই আর কি। হালকা হালকা পানি, তো গায়ে ছিটি উঠতেছে, তো আমার খুব ভালো লাগতেছে। বলতেছে, তুমি চালাও, ভালো লাগতেছে। তো এক সময় হঠাৎ করে বাইকটা নষ্ট হয়ে গেল। ফুলের বোর্ডে কাটা থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, প্রেমের সাইড ইফেক্ট থাকবে, এটা মেনে নিতে হবে। যারা এতক্ষণ ধরে ওই যে রোমান্টিসিজমের সাগরে ভাসছিলেন, তাদের সবার জন্য বলছি, যারা প্রেম করেননি তারা এই গল্প শুনে ইন্সপায়ার হবেন না প্লিজ। এটা ন্যাচারালি যদি আপনার ভিতরে আসে, আপনি আপনার মতো করে করুন, কোনো সমস্যা নেই। বাট এই স্টোরি শুনে ওই যে তমা আপু অনেক সুন্দর করে বলে গিয়েছিল, চলো এবার আমরা একটা প্রেম করি, এরকম যেন কখনো না হয় প্লিজ। ওকে, বাইক নষ্ট হলো, তারপর অনেক মন খারাপ লাগতেছিল। ওরা তো অনেক দূরে চলে গেছে, যে আশেপাশে ছিল না, এমন একটা জায়গা ছিল, অনেক দূরে ছিল, চলে আসছিলাম। তো হাঁটতেছি, ওর ঘাম পড়তেছে, অনেক ঘাম পড়তেছে। আমি আবার আমার ওনা দিয়ে ঘামটা মুছা দিতেছি, বলতেছি, তোমার কষ্ট হচ্ছে? বলতেছি, না, তুমি পাশে আছো না, একদম কষ্ট হচ্ছে না। তো ওরা চলে আসছে, তো বলতেছে, এই এলাকাটা খুব খারাপ, তো এখন এখানে তো থাকাটা বেটার না, চলো আস্তে আস্তে এগোয়, না হয় অনেক রাত হয়ে যাবে। তো বাইক আস্তে আস্তে নিয়ে আসতেছে, আর ওইটা দেখে মানে ফলো করতেছে অনেক ছেলেরা। তো ওখানে এমন ছিল যে ওরকম ছেলে মেয়েদের কিছু হয় না, সো বাইক টেক নিয়ে গেলে ফিটিং একটা শব্দ আছে, আটকাইয়া তারপরে ধরেন বাইক টেক বিক্রি করে ওরা খাইলো, এরকম মাস্তানি অপমান করলো আপনাদেরকে, এরকম কিছু একটা। তো বাইক নিয়ে প্রায় কাছাকাছি এসে গেছি, সো আর 5 মিনিট পরে আমরা গাড়ি সারবে মেকানিক্সের কাছে। ওই মুহূর্তে 4-5টা ছেলে সামনে এসে দাঁড়াইছে, কোথায় থেকে আসছেন আপনারা, কোথায় যাবেন, আপনাদের কি হয়েছে, এরকম একটা কথা বইলা দাঁড়াইছে। বরগুনা থেকে আসছে, এরা আপনাদের সাথে আছে, এরা কি আপনার? ও তো পরিচয় দিয়েছে আমার ওয়াইফ। ও বলছে যে ও আমার বান্ধবী, আর ওর হাজবেন্ড বলছে ও আমার ফ্রেন্ড। বলছে, কেন এরকম ছেলে মেয়ে কেন আসবে, এরকম মানে একটা কথা বলছে। কথা বলা তো বাইক নিয়ে যাবে, দুটা বাইক নিয়ে যাইবো, আর আমাদেরকে বন্দি করে রাখবো। আপনারা বাইক নিয়েই কুয়াকাটাতে গিয়েছিলেন? হ্যাঁ, বরগুনা থেকে। জি। ওকে, কেন আমাদের কাটকাবেন, কেন কি হয়েছে, তোমরা নোংরামি করতে আসছো এই জায়গায়। তারপর ওখানে 2-4টা পুলিশ আসছে। রানা বললো যে, ছাড়, এরকম আমাদের বাইকটা নষ্ট হয়ে গেছে, এরা আমাদেরকে এই কথা বলতেছে। তো ওখানে ওর একটা নির্দিষ্ট জায়গা ছিল, থানার মতো, 2-4টা পুলিশ থাকে। তো আমাদের ওখানে বাইকটা সহ নিয়ে গেছে, ছেলেদেরকে সহ নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে তো আমাকে জিজ্ঞাসা করলো, তুমি আর কি লাগো? তো আমি বললাম, আমি ওকে লাভ করি। তারপর বলতেছে, তোমার বাড়ির লোকে জানে তুমি এখানে আসছো? না, জানি না, আমি এখানে আমার বান্ধবীর বাসায় থাকি, ওখান থেকে আমরা আসছি, আমি ওখানে থাকি, ওখানে কলেজে পড়ালেখা করি। তারপর বললো, আচ্ছা ঠিক আছে। তারপর আমার বান্ধবীকে জিজ্ঞেস করলো, এ নাকি সত্যি তোমার রিলেটিভ, এরকম অনেক কিছু জিজ্ঞাসা করলো সবাইকে। রানাকে জিজ্ঞাসা করলো, তো রানা আবার বললো যে আমার এখানে মানে আমার আত্মীয় আছে। বলতেছে, কে তোমার আত্মীয়? তারপর আবার মামা মামি থাকতো ওই জায়গায়, ওখান থেকে কিছু দূরে। তো
ভালো ছিল, নামি দামি চিনতো, তো চিনছে, চেনার পরে তারপর তার সাথে সাথে ফোন দিছে, মানে তাদের কাছেই ফোন নাম্বার ছিল। ফোন দিয়ে বলে আপনার ভাগনা এখানে আসছে, এরকম এরকম, তো 2-4টা ছেলে পিছু নিচ্ছে, তো এরকম এরকম, এখন আপনারা এসে নিয়ে যান, না হলে বাইক 2টা আছে বিক্রি করে নিয়ে যাবে, না হয় ছেলে মেয়ে এরকম করবে, আমরাও বাধা দিতে পারতেছি না, এরকম মানে কিছু বললো। তো আর মামা ছিল অনেক দূরে, তো আর মামি আসছে একটা গাড়ি নিয়ে, আয়শা, তো সবার সাথে মানে কথাবার্তা বলে টলে আমাদেরকে নিয়ে গেল তাদের বাসায়। আর ছেলেদেরকে অনেক বকা দিছে, শোনো এখানে সবার ঘোরার জায়গায়, ফ্যামিলি নিয়ে আসতে পারে, প্রেমিক প্রেমিকা নিয়ে আসতে পারে, তোমরা ধরতে কে, কেন এখানে কি স্বাধীনতা নাই, না তোমাদের জন্য আইন দেওয়া হয়েছে, এরকম মানে কিছু বললো, ওদেরকে বকা টকা দিল। এরপরে মানে ওর মামির কাছে আমাদেরকে দিয়ে দিল, আমরা চলে এলাম আমার মামির বাসায়। তো আমার মামি তো কি বকা, আমাকে প্রচুর বকা দিল। ওর মামি? হ্যাঁ। আপনাকে বকলো? জি। চেনে না শোনে না এরকম একটা মেয়ে হয়ে বকা দিল? জি, প্রচুর বক দিল, আমাকে দিচ্ছে, ওকেও দিচ্ছে, তুই যে এটা করিস তোর বাড়ির কেউ জানে? রানা বলতেছে, মামি প্লিজ তুমি জানাইও না, আমরা তো এখন কিছু করতে চাচ্ছি না। তাহলে ঘুরতে আসছো কেন? প্রেম করলে কি ঘুরতে পারে না মানুষে, বলো? আজকে তো শুক্রবার, তোর সামনে পরীক্ষা, তুই এখন ঘোরার সময়, মানে ওর ছিল ইন্টার পরীক্ষা ছিল। ওকে, আপনার হচ্ছে এসএসসি পরীক্ষা শেষ, রেজাল্ট বের হয়েছে এরকম একটা সময়, হ্যাঁ। কলেজে পড়ছেন আপনি, জি। আর ও হচ্ছে ইন্টার পরীক্ষা দেবে। জি। বয়সের ডিফারেন্স তো খুব বেশি না, মাত্র 1-2 বছর বয়সের ডিফারেন্স। জি। ওকে। তারপরে মানে ওকে বকা টকা দিল, তারপর খাবার দিল, ও খেল না। তারপরে অনেক বকা দেওয়ার পর বলছে, না তোর বাবা মাকে বলবো না, এখন যা বলছো এই পর্যন্ত। তারপরে বাড়িতে যাওয়ার পরে যে যার মতো যাবে, ও মেয়ের সাথে রিলেশন রাখতে পারবি না, তাহলে বলবো। আচ্ছা ঠিক আছে মামি, আমি ওর সাথে রিলেশন রাখবো না, তুমি কাউকে বলবা না, আব্বুকে বলবা না, তাহলে আমার টাকা পয়সা দিবে না পরীক্ষার জন্য। ওকে, একই কলেজে পড়তো? মানে আপনার কলেজে পড়তো? একই কলেজে পড়তাম। ওকে। আর বিশেষ করে অন্য একটা কলেজে পড়তো, আমি যখন ওই কলেজে আসছি ও ট্রান্সফার নিয়ে আসছে, এর জন্য 1-1.5 বছর গ্যাপ পড়ে গেছিল ওর, আমাকে দেখার জন্য। তার মানে আপনার চেয়ে বছর 3 সিনিয়র? হ্যাঁ, এরকম বলার পরে তারপর ও ভাত খেলো, ওই না খাওয়ার মতো কিছু একটা, যে খাই দেয় এখন শুয়ে পড়বে, রাত তখন প্রায় 12টা বাজে। তো খাই দিয়ে শুয়ে পড়বে, তারপর সকালবেলা উঠা ওই আমাকে নিয়ে যাবে, ধরেন আমার বান্ধবী আসছে না, বান্ধবীর জামাই আর আমি, আমরা এক বাইকে 3 জন চলে আসবো, আর ও ওখান থেকে সোজা চলে যাবে বাড়িতে। ওকে। তো ও সব মাইনা টাইনা উপরে উঠে গেছে। তারপরে মামি বলতেছে আমাকে খাবার খাওয়ার জন্য, আমি মনে মনে বলতেছি যে আমাকে এত বকা দিয়ে এখন আমাকে খাবার খাওয়াবে, কি খাবার খাবে? আপনাদের বাসায় আমি কিছু খাবো না, আমি এটা আবার সরাসরি বলে দিলাম। আবার একজন আইসা আমাকে বুঝাইলো, দেখো খাও খাও, না খাই থাকতে নেই, এরকম মানে অনেক বুঝায়, তারপর খাই নাই। রানা আইসা বলতেছে, মামি আমি ওর সাথে একটু 5 মিনিট কথা বলবো, আর জীবনও কথা বলবো না, এরকম বললো। ওর সাথে আমার সাথে কথাই বলতে দেয় না, দেখাই করতে দেয় না। আচ্ছা ঠিক আছে মানলাম। তারপর আমার নিয়ে গেলো পাশে, নিয়ে মানে জড়াই জড়াই কান্না শুরু করে দিচ্ছে। দেখো তুমি কিচ্ছু মনে করো না, এত এখন বলতে হবে, বুঝছো না, বাঁচার জন্য বলতে হবে, তুমি ভাবতেছো সিরিয়াসলি তোমার আমি ভুলে যাবো, এইরকম। তো আমি খুব কান্না করতেছি, বলতেছি তুমি এই কথা কেন বললা? বলতেছি দেখো মানে সিচুয়েশনে বলতে হয়, এগুলা না বললে হয়তো বা দেখো অনেক বকা দেবে, এটা করবে সেটা করবে, আর তোমার আব্বু মরে যদি জানায় তাহলে তো আরো প্রবলেম হবে না। তারপর অনেক কান্না করছে, বলে তুমি কিছু খেয়ে নাও না, তুমি কিছু খেয়ে নাও, না হয় তুমি রাতে কিভাবে ঘুমাবে, এরকম বললো। আমি সকালবেলা ঘুম থেকে আগে আগে উঠেই চলে যাই, আমি অন্য এক জায়গায় দাঁড়াই থাকবো, ওখান থেকে তোমার নিয়ে যাবো। তারপর কিছুটা খাইলাম হালকা পাতলা। তারপরে আমি সকালবেলা উঠলাম, তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওকে ফোন করা হয়েছে আমার বান্ধবীর জামাইকে, তো বলতেছে তোমরা চলে যাও, আমি সামনে আছি। তারপর আমরা 3 জনের বাইকে চলে গেলাম, ওর সামনে বসে দেখা হইলো, আমি ওর বাইকে গেলাম আর ও ওর বাইকে গেলাম, তারপর বাড়িতে চলে এলাম। তারপর এরকম বেশ কিছুদিন চলে গেল। আর চাচা মানে চেয়ারম্যান ইলেকশন করবে, খুব বিজি, আমার সাথে খুব কম দেখা করতে পারে, কথা বলতে পারে খুব কম। তো আমার একটা মানে ওর ক্লাসমেট একটা বড় আপু, তো সম্পর্কে জানতো, তো বলতো ওদের বাসা দেখছিস, ওদের বাসা দেখবি, আমাদের সাথে যাবি, আমাদের বাসার পাশে, এরকম বলতো। তো আমার খুব ইচ্ছা ছিল ওদের বাসা দেখবো। তারপরে ওই আপুর সাথে ওকে না বলেই চলে আসি আপুর বাসায় বেড়াতে। তো ওকে বলি হঠাৎ করে তুমি এখানে আসো, বলে তুমি কি পাগল হয়ে গেছো, এখানে এসে কি করবো? ও তো আমার বাসার মানে 5 মিনিট লাগে বাসা থেকে, তুমি আসো না, দেখবে তুমি চমকে উঠবে। কেন তুমি এখন আসছো? হতেই পারে না, ওখানে তুমি আসতেই পারো না, এরকম বল। রানা বলছে হ্যাঁ, বলছে তুমি আসো না প্লিজ, আমি বলছি না। তারপর আসছে,
আইসা দেখে আমি দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলতেছি, মানে কথা বলতে বলতেই বাইক চালাতে চালাতে চলে আসছে। ওকে। তো দেখা আমাকে একদম অবাক, কি করে সম্ভব, তুমি এখানে কি করে আসছো? তারপরে আপুর নাম ছিল নাসরিন, তো আপু বললো আমার সাথে আসছে, তোর বউকে তোর বাড়ি দেখাবি না এরকম বলে। তারপর বলে হ্যাঁ অবশ্যই দেখাবো, চলো চলো আমার বাইকে চলো, দেখবি তোমার বাড়ি দেখাই আসবো, তোমার শ্বশুর শাশুড়ি সালাম করে আসবো, এটা মজা করে কথা বলে। আমিও বাইকে উঠে যাই, চলো আমি যাবো, সত্যিই যাবো, শ্বশুর বাড়ি দেখতে আসছি, অবশ্যই যাবো। তো ও জিদ করে নিয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে ভয় পাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে, তো ওটা বলেন আমাকে। আপু ডাক দিয়ে বলে যে তোমার তাড়াতাড়ি চলে এসো। বলছে আচ্ছা ঠিক আছে। ওই সময় একদম সন্ধ্যা সন্ধ্যা মানে সময়টা গেলাম, যাওয়ার পরে এক জায়গায় রাখলো বাইকটা, অনেকক্ষণ ঘুরলো, গ্রামটা ঘুরলো, প্রায় 9টা বাজে। গ্রামটা ঘুরে দেখাইলো আমারে, লাস্টে বললাম চলো বাসায় যাবে না? সত্যি তোমার আব্বু আম্মুকে আমি দেখতে আসছে, সত্যি যাবে, তোমার সাহস আছে যাওয়ার? বলছে হ্যাঁ অবশ্যই আছে। দেখো তোমাদের বাসাতে ইলেকশন চলেছে, কত মানুষ আসতেছে না, আমিও যাব। ইলেকশন মানে? আর চাচা মানে চেয়ারম্যানে দাঁড়াইছে, চলো না আমি এই ফাঁকে একটু দেখে আসি, আমাকে তো কেউ বুঝতেই পারবে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করবো, তো অনেক রাত হয়ে গেলে তো গ্যারেজ গুলো বন্ধ করে দেবে, তাই গাড়িটা গ্যারেজে রাইখা আসি। তারপর গাড়িটা রাইখা তারপর একটা পুষ্করণীর পাড়ে বসলাম দুইজনে। কি করবে চিন্তা করতেছে, চলো যাবে? হ্যাঁ যাব। তো বলতেছে না দেখো তাহলে সমস্যা হতে পারে, দেখো ওই মামি কিন্তু এখনো বলে নাই, যদি একটু হয়ে যায় তাহলে কিন্তু সবগুলো বললে আমার বাবা আর আমার লেখাপড়ার খরচও দিবে না, তোমার বাবা মা অনেক সমস্যা করবে। তো বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলো আমি সেটাই, আমি তোমার সাথে দেখা করতে আসছি, আমি কি তোমার ফ্যামিলির সাথে দেখা করতে আসছি, তুমি যদি না না দাও আমি যাব না। তারপর বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা অনেকক্ষণ গল্প করলাম, রাত 11টা বাজে। তারপর বলতেছি আমি বাসায় যাব না, বলতেছি দেখো 11টা বাজে রাত, এখন তুমি কি করে বাসায় যাবা, মানে গ্রাম অঞ্চল তো 11টা অনেক রাত। টেনশনে পড়ে গেলাম, কোথায় যাব কোথায় থাকবো। তো আপু টেনশন করতেছে না, আপুকে ফোন দিতেছি, ফোন বন্ধ, কি করব কি করব। তারপর খড় চিনেন? খড় চিনি, খুব ভালো করে চিনি। তো খড়ের পাশে বসে বসে ভাবতেছি, আর বললো থাক না আজকে রাতটা এখানে কাটাবো, সমস্যা কি, তুমি আমি গল্প করব, তুমি চিন্তা করো কেন। 18 বছর বয়স, জানে না কোনো বাধা, সুকান্তের সেই কবিতাটা। তারপর অনেকক্ষণ গল্প করলাম। তারপর আমার খুব ঠান্ডা লাগতেছিল, ওর গায়ে চাদর ছিল, ওই চাদরটা আমার দিয়ে দিছে। ছেলে মানুষ, আমার ঠান্ডা লাগলে কিচ্ছু হবে না, তুমি তো মেয়ে মানুষ, তোমার ঠান্ডা লাগলে তোমার অনেক সমস্যা হবে। আমি বললাম না দেখো তোমার ঠান্ডা লাগতেছে, আমি এটা করতে পারি না, তাহলে ওটা ওখানে রেখে দাও, দুইজনেই ঠান্ডা করবো, এরকম করতাম, জিদ করতাম। জিদ করার পরে তো বলছে আচ্ছা ঠিক আছে আমরা দুজনেই পড়বো, আসো। তারপরে আমরা পাশাপাশি বসে দুজনেই পড়া গল্প করতেছি। কোন এক সময় যে আস্তে 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 ঘুমাই গেছি, ঘুমাই যাওয়ার পর সকাল সকাল, আর ওই ঘটনাটা আর একটা দুলাভাই জানতো। মানে এটা কি আপনারা খড়ের রাতে ঘুমলেন সারা রাত? গল্প করতে করতে ঘুমায় গেছি, বলতে পারবো না কখন ঘুমায় গেছে। ওকে ওকে। আমি ঘুমায় গেছি কিন্তু ও ঘুমায় নাই, ও জেগেছিল সারা রাত? ও জেগেছিল। ও আমাকে মশা কামড়াচ্ছে, ওগুলো নাকি আমাকে সকালে বলছে, বলতেছে তোমাকে মশা কামড়াচ্ছিল আমি দেখছি, তো মাইরে দিছি, আমার সামনে তোমাকে কামড়াবে। আপনি ঘুমিয়েছেন, ও মশা মেরেছে। ছেলেদের সারা জীবনের দায়িত্বই কিন্তু এটা, ঠিক আছে? ওকে। চাচা তো দুলাভাই বুঝছেন, সে শুনছে, তো সে জানতো আমাদের সম্পর্কটা আগে থেকেই জানতো, কিন্তু এই রাতের ঘটনাটা অন্যরা জানলো কিভাবে, কে বললো? ও ফোন করে বলছে দুলাভাই দেখো ও আসছে, এখন কোথাও যেতে পারতেছে না, বাসায় যেতে পারছে না, দেখো তোমার বাসা ম্যানেজ করতে পারো কিনা, তাহলে ও রাতটাকে বাইরে কাটাবে। তো বলতেছে দেখো আমার শাশুড়ি ঘরে, এরকম বলতো, এখন তোমাদের জন্য কিচ্ছু করতে পারতেছি না। দুলাভাইটা জানতো, খুব ভালো ছিল। তো আমাদেরকে ফোন করে বলতো তোমাদের কিছু খাবার লাগবে, আমাদের খাবার দিয়ে গেছিল মোটর বাইকে করে। ও রাত 2টার সময় চিপস আর জুস। এবার কিন্তু আগের তুলনায় জুসের উচ্চারণটা একটু ভালো হয়েছে। ওকে ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি নিতে চাই, ছোট্ট একটা বিরতি। তোমা
তারপরে কি হলো? অদ্ভুত সুন্দর একটা রাত গেল জীবনে, কিন্তু এটা তো ভয়াবহ রকমের সামাজিক ক্রাইসিস তৈরি করতে পারে। আমি ঠিক জানি না আপনার ক্ষেত্রে কি হয়েছিল, যেহেতু না, আমাদের ক্ষেত্রে এরকম কিছু হয়নি। আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, এত কাছাকাছি আপনারা ছিলেন, এই বয়সটা এতটাই বেশি ভুল করার বয়স, ওই রাতে কোনো ভুল করেছিলেন আপনারা দুজন মিলে? আমি ভুল করা বলতে আমি বুঝতে পেরেছি আমাদের এরকম কোনো ফিলিংস ছিল না। দ্যাটস গ্রেট। ওকে, তারপরে এই রাত নিয়ে অন্য কোনো জায়গায় কোনো ধরনের কুৎসা রটনা বা কোনো কিছু হয়নি? ফাইন। তারপর কেউ জানতেই পারেনি। ওকে। তারপর সকালবেলা ফোন করে ওর দুলাভাই আমাকে বলতেছে, কিরে কাপড় নিয়ে আসবো, গোসল করতে হবে না, এরকম বলতো। বাসর রাত তো হয়ে গেছে। খড়ের গাদায়। জি, আমি তো খুব লজ্জা পাইছি। পাওয়ার পরে আমি ফোনটা কেটে দিলাম। তারপর আবার ফোন দিল, তো কথা বললো কেন আমরা কি করলাম, আমাদের যে গোসল করতে হবে। শুনেন, এখন আমরা কাজের কথা আসি, ওকে এখন আমি বাসায় দিয়ে আমি চলে আসতেছি। তারপরে ওখানে আমার সেই আপুর বাসায় দিয়ে আমাকে চলে আসতো। তো আপু সন্দেহ করেনি সারা রাত কোথায় ছিলেন? না, আপু তো জানতো ওকে আমি রিয়াল লাভ করি, আমার রিয়াল লাভ করে। তো আমাদের মাঝে যদি কিছু হয়েও যেত তাতেও তো কোনো সমস্যা ছিল না, এটাই আপু বুঝতো। আপু বললো ঠিক আছে, আমার আব্বু এখন পর্যন্ত ঘুম থেকে উঠে নেই, ভালো করছো, সকাল সকাল আসছো, বুঝবেন যে রাতেই চলে আসছে। তারপরে আমরা আপুর সাথে আবার কলেজ চলে আসলাম। তারপরে ওর মামি ওদের বাড়িতে বেড়াতে আসছে। তো একদিন রাত্রে শুনছে আমার সাথে কথা বলে, ওইটা শোনার পরে সবকিছু আর বাবার কাছে বলে দেয়। তারপর আমার আব্বুর ফোন নাম্বার জোগাড় করে আমার আব্বুকে, আর আব্বু সব বলে দেয় ডিটেলস। আমার ছেলে ছোট, আমার ছেলে সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিবে, এই মুহূর্তে আমার ছেলেকে কিছু করানো সম্ভব না, আপনি আপনার মেয়েকে বিয়ে দেন, না হয় এ পর্যন্ত থামিয়ে দেন, এরকম একটা কিছু বলছে। আমার আব্বু খুবই তো রাগী ছিল, আর আমাকে তো একদম পছন্দ করতো না। এই সম্পর্কে আমার কথা শুনে তারপর আমাকে নিতে আসে কলেজে, ফার্স্ট নিতে আসে আমাকে। তো আমাকে বলছে, আয়শা তোমার যা যা আছে সবকিছু গুছিয়ে নাও, তুমি এখন থেকে বাড়ি থেকে ক্লাস করবে, এখান থাকতে পারবে না। তখনই আমি কেমন জানি একটু সন্দেহ করতেছি, কেন আসলে হঠাৎ করে, আব্বু তো কখন আসে না। খুব ভয় কাজ করছিল ভিতরে, কি হবে বাড়িতে গেলে, কি জানছে আব্বু, এরকম কিছু প্রশ্ন আমার মনের ভিতর উঠলো। তো আমাকে বাড়িতে নিয়ে আসার পরে তো এরকম পাত্র দেখা হয় আমার জন্য। তো আমার আব্বু আমাকে কিছু বলে না। তারপরে একটা পাত্র পেয়ে গেল, অনেক ভালো। তো বয়স এরকম হবে 40 থেকে 45। 40 থেকে 45? আপনি শিওর? 35 থেকে 40। ওকে, 35 থেকে 40 বছর বয়স। জি, 35 থেকে 40 বছর। তখন আপনি সে পড়ছেন কলেজে ফার্স্ট ইয়ার? হ্যাঁ, ফার্স্ট ইয়ার। তো আপনার বয়স 17 হয়ে গেছে, ওর পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনার বয়স হচ্ছে 17 বছর, 17 থেকে 18 তে পড়তে যাচ্ছেন আপনি। আর আপনার জন্য যে পাত্র এসছে সে মোটামুটি আপনার দ্বিগুণেরও বেশি বয়স। জি। ওকে। তারপর আমার আব্বু দেখা পছন্দ করে বিয়ের তারিখ সবকিছু হয়ে গেছে। আমি ওকে জানাচ্ছি ফোনে, দেখো এরকম এরকম হচ্ছে, দেখো ঠিক আছে আমি চলে আসতেছি। তারপর ও 4-5টা ছেলে নিয়ে আমাদের বাড়িতে আসছে, আমাকে দেখতে যেদিন আসবে না তার আগের দিন আয়শা বলে, আঙ্কেল আমি ওকে লাভ করি, আমি ওকে বিয়ে করব, আপনি ভুলে কাজটা করেন না, আমি ওকে রিয়াল লাভ করি, আমি লেখাপড়া করব, ও লেখাপড়া করবে, তারপর আমরা দুজনে বিয়ে করব, সবাইকে পরিবার নিয়ে বিয়ে করব, আমরা দুজনে বিয়ে করব না। আর আপনি বিয়েটা বন্ধ করে দেন, দেখেন ও তো সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ার পড়বে, আমি তো এই তো পরীক্ষা দিব, তারপরে আমি ভালো লেখাপড়া করব, ও অনার্স পড়বে, আমি মাস্টার্স কমপ্লিট করব, ভালো চাকরি করব, তারপর আমরা বিয়ে করব সবাই মিলা। তারপর আমার আব্বু বলতেছে, দেখো তোমাকে আমি কিছু বলবো না, আমার মেয়ে তোমার কাছে আমি দিব না, আমার মেয়ের জন্য তুমি কি করছো, এরকম মানে প্রশ্ন করে। বলতেছে আপনার মেয়ের জন্য আমি সবই করতে পারি, সব করছিও, সব করতেও পারি, এরকম মানে বলে কথা কাটাকাটি হচ্ছে। আমি সব শুনতে পাচ্ছি, আমার আম্মু শুনতে পাচ্ছে। তুই আমার মেয়ের যোগ্য না, আমার মেয়ে যার কাছে যোগ্য তার হাতে আমি তুলে দেবো আমার মেয়েকে, তুই আমার মেয়েকে ভুলে যা। আর আমার মেয়ে তোকে অলরেডি ভুলে গেছে। আচ্ছা, আপনার মেয়ে যদি মুখে বলে দেয় আমাকে ভুলে গেছে, তাহলে ঠিক আমি এখান থেকে চলে যাবো, আমি কখনো আর আসবো না। তারপর আমার আব্বু আমাকে ডাক দেয়, আমি বলতেছি না, আমি তো আপনাকে বলিনি কখনো ওকে আমি ভুলে গেছি, আমি ওকেই লাভ করি, আর বিয়ে যদি করতে হয় আমি ওকেই করব। তারপরে তো আরো একটু পাওয়ার পেল না, দেখছেন আপনার মেয়ে কি বলছে, এরকম অনেক কথা কাটাকাটির পরে বলল যে আমার মতো মেয়ে পারলে তুমি বিয়ে করে দেখাইও, এরকম মানে একটা কথা হয়েছে। আর খুবই রাগ হয়েছে সেই কথাটায়। তারপর থেকে আমার কাছে ফোন যে ছিল, আমার আব্বু এটা জানতে পারে, ফোন নিয়ে যায়, আমাকে রুমের ভিতরে বন্দি করে রাখে।
বলে ওরে খাওয়া দাওয়া করাবি না, তো রুমের ভিতর থাকবে, বের হতে পারবে না, কেউ ওর কাছে যেতে পারবে না। তো আমার আম্মু আমার একটু সাপোর্ট দিত, তো ওই সময় আমার আম্মু সাপোর্ট দেয়নি। তারপরে আমি খুব কান্না করতাম, ভাবছি ওকে যদি আমি নাই পাই তাহলে আমার এই জীবনই রাখবো না, যে অন্য একটা পুরুষের সাথে আমি ঘর করব, তাহলে আমি কেন ভালোবাসলাম, এরকম মানে কিছু প্রশ্ন আমার ভিতরে কাজ করতেছে। তো আমাকে 2 দিন কোনো খাবার দেওয়া হয় না। আমার আব্বুর খুব কড়া হুকুম ছিল, আর রুমে কেউ যাবি না। আমি তো খাবার খাওয়ার মতো আমার কোনো রুচি ছিল না, একদম চুপচাপ ছিলাম। তারপরে খুব কান্না করতাম, তো আমাকে দেখতে আসছে, তো আমাকে সাজায় গুজায় নামানো হয়েছে। সাজায় গুজায় নামানো হয়েছে মানে? হ্যাঁ, আমি শুধু কান্না করতেছি, আমাকে মেকআপ করতেছে, কান্নার পানিতে সব কে makeup আপনাকে দেখতে ধুয়ে আসছে? যাচ্ছে। ওই যে ছেলের সাথে বিয়ে করার কথা ছিল, সেই ছেলে আপনাকে দেখতে সেই আসতেছে? ছেলের বাড়ির পক্ষে মানুষ আমাকে মেকআপ করতেছে, পার্লারের মেয়ে আনছে, তো একদম আমাকে সাজা গোজায় নামাচ্ছে। আর আমাকে বলছিল আমার আব্বু যে বলছে আমি সাজবো না, আমি ওগুলো ছুঁড়ে ফেলে দিছিলাম। তো আমার আব্বু আমাকে ধরে অনেক মারছে, সে মায়ের দাগগুলো এখন পিঠে আছে, মানে কালো কালো হয়ে গেছে। প্রিয় শ্রোতা, আপনারা বুঝতেই পারছেন আমরা সাধারণত হ্যালো 8920 যেটা করি, এই ধরনের কোনো ব্যাপার হলে আমরা ছবি দিয়ে আপনাদেরকে ফেসবুকে দেখিয়ে দেই। আজকে সেটা করা সম্ভব নয়, কারণ তো আপনারা নিশ্চয়ই জানেন। কোনো কমেন্টস করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ওরা যেটা করছিল সেটা ভুল ছিল কি শুদ্ধ ছিল সেটা জাজমেন্টের একটা ব্যাপার অবশ্যই আছে। ওদের প্রেমের সম্পর্ক, ওদের লাভের সম্পর্ক, অবশ্যই অভিভাবক হিসেবে সেখানে একটা দায়িত্ব পালন করার একটা সুযোগ ছিল। কিন্তু অভিভাবক হিসেবে যদি ওই অভিভাবকের জায়গায় আপনি কখনো থাকেন বা আপনি যদি এই কাজটা করেন, তাহলে আপনার জায়গাটাকে আমি ভুল বলতে চাই। কারণ যদি আপনি মনে করেন যে তমা এবং রানার সম্পর্কটা ঠিক না, তাহলে তমা এবং রানার সম্পর্ক বন্ধ হবার জন্য আপনি যে কাজটা করছেন সেটা আরো ভয়াবহ অন্যায় রকমের কাজ। কারণ এই কাজ করে তমা রানাকে তো বিচ্ছিন্ন করা যাবেই না, তোমাকেও একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনা যাবেই না, একই সাথে ওই 35 থেকে 40 বছরে যে ছেলেটাকে নিয়ে আসছেন তার জীবনের 12টাও বাজানোর ব্যবস্থা করতেছেন। এটাই হচ্ছে ভুল। আমাদের অভিভাবকরা আমাদেরকে শাসন করতে গিয়ে অনেক বড় বড় রকমের ভুল করে ফেলেন। দেখি শেষ পর্যন্ত এই গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়। কারণ আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920 কোনো বাঁকেই অনুমান করার কোনো উপায় নেই যে জীবনের গল্প কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে। আমাদের হ্যালো 8920 আজকে তমা জীবনের গল্প বলতে এসছে, পুরোটা সময় জুড়ে আমরা অন্যরকম একটা ফিলিংস এর মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু এখন ফিলিংস এর মোড়টা ঘুরে গিয়েছে। কিন্তু আপনি হয়তো অনুমান করছেন যে কিছু একটা খারাপ কিছু করতে যাচ্ছে, যদিও সে অনুমানটা সঠিক হয়, খারাপের রকম আপনি অনুমান করতে পারবেন না, কারণ হ্যালো 8920 কোনো অনুমান করা যায় না। জাস্ট লিসেন দ্য স্টোরি। ওকে, তারপরে আমার বাবা অনেক মারে আমাকে, মারার পরে আমি কি করব, আমাকে হাত পা মুখে এমনকি গামছা বেঁধেও মারে যেন আমি চিৎকার না দিতে পারি, যেন না শুনে, কেউ না শুনে, এরকম। আর আমি তো 2 দিন ধরে কিছুই খাইনি, হয়তো বা একটু পানি খাইছি, এরকম কিছু। আমাকে খাবার দেওয়া হয়তো, আমি রাগ করে খেতাম না, যে নিজে নিজে না খেয়ে মরে যাব, তবু আমি এ বিয়ে করতে পারবো না। বাবার অত্যাচারের মাত্রাটা এমনই ছিল যেটা সহ্য করার মতো ক্ষমতা ছিল না। তারপরে আমাকে সাজিয়ে গুজে নামাছে, তারপরে আমি কিছু বলি না, আমি শুধু দাঁড়াই শুধু কান্নাই করতেছি। আর যে আমাকে বিয়ে করতে আসছিল সে জানে যে আমি অন্য একটা ছেলেকে লাভ করি, তারপর আমাকে বিয়ে করতে রাজি হয়। তারপরেও আপনাকে বিয়ে করতে রাজি হয়? কেন রাজি হয় জানি না, সেটা আমার বাবাই জানে আর সেই জানে। ওকে, তারপর আমাকে পছন্দ করে হাতের আংটি পরাই যায়। কি আংটি পরায়? ছেলে আংটি পরায়। ওকে, তারপর আমি সাথে সাথে আংটিটা খুলে ওখানে টেবিলে রেখে তারপর বাসায় চলে আসি সবার সামনে। তারপর আমার বিয়ের তারিখ ফিক্সড হয়ে যায়। তারপরে আমাকে বলা হয় তোমার কালকে গায়ে হলুদ। কি করে আমি কি করব, আমি শুধু খুঁজতেছি, কারো কাছ থেকে একটু ফোন পাচ্ছি না, কেউ আমার কাছে আসছে না। বাবা পাহারা দিচ্ছে, একদম পুলিশের মতো কড়া নজরে পাহারা দিচ্ছে, কেউ আমার পাশে আসতেছে না। শুধু আমার বাবা আমার জন্য খাবার নিয়ে যাইতো, খাবার নিয়ে রাইখে যেত, আবার ওই খাবারে নিয়ে আসতো রাতের বেলা, এরকম করতো। পরের দিন গায়ে হলুদের পোশাক পরে আমাকে গায়ে হলুদে নামায়, তারপরে তো আমাকে গোসল করানো হয়।
তো আমি শুধু কান্নাই করতেছি, আমি কোনো কথা বলতেছি না, কারোর সাথে কিছু করতেছি না। তো আমার কান্না দেখে সবাই কান্না করতো, মেয়েটাকে তো বিয়ে দিতেছে না, কুরবানি দিতেছে, যে আসে সে এই কথা বলে। তো আমার বাবাকে দেখে কেউ কিছু বলে না, বাবা চলে যাওয়ার পরে বলে। তারপরে আমাকে রুমে দেওয়া হয়, তারপরে আমাকে বিয়ের জন্য যে কালকে তোমার বিয়ে এরকম কিছু। তারপর রুমের ভিতর অনেকগুলা ঔষধ ছিল, কিন্তু জানি না ওগুলো কি ঔষধ, আমি কখনো ঔষধ খাইনি, খুঁজে পাইছি, পাওয়ার পরে ওগুলা খেয়েছি। মানে আপনি হাতের কাছে যা পেয়েছেন সবকিছু খেয়ে ফেলেছেন? জি, কতগুলো ওষুধ ছিল? অনেকগুলো ছিল। ওকে। খাওয়ার পরে তারপরে দেখি মানে উপরে একটা তাকের উপরে একটা কিসের জানি বোতল, তো বের করলাম, দেখলাম একটা কিরকম জানি মানে বিষ জাতীয় একটা জিনিস, মানে আমি বিষের বোতল চিনি না, তো ওগুলোও খেয়ে নিলাম। মানে আপনি চাচ্ছেন আপনি মারা যেতে, তাই তো? জি, কারণ ওই মুহূর্তে আমি কি করব, আমি তো রানাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তার জন্য আমি ওইটা করছি। তো আমাকে পার্লারের মেয়েরা শাড়ি গহনা নিয়ে সাজাইতে এসে দেখে আমি শুয়ে আছি। তারপর আমাকে উপরে উঠাই দেখে যে আমার মুখ থেকে ফেনা বের হয়ে গেছে। তারা চিল্লাচিল্লি করে তারপর ডাক্তার আনে, মানে হসপিটাল নেওয়া হয় না, ওখানে নাকি ছিল। আর বিষটা নাকি তেমন একটা ছিল না, ডেট ছাড়া, তারপর নাকি কিরকম জানি একটা ছিল, বেশি বিষাক্ত ছিল না। ওখানে আমাকে ওয়াশ করানো হয়। কারা ওয়াশ করে আপনাকে? ডাক্তার আনে, সাথে সাথে আমাদের বাসার পাশেই আবার ইয়ে আছে, আমাদের ওখান থেকে 5 মিনিট লাগে শহর। ডাক্তার আসে, সেলাইন দেয়, 2-3 দিন তো কিছুই খাইনি, ওইটা মানে ই করে আমাকে দেওয়ার পরে আমি একদম মানে মোটামুটি সুস্থ থাকি, একদম শুয়ে থাকি, কারোর সাথে কথা বলি না, কারোর সাথে হাসি না, আগের মতো আমি নেই, একদম চেঞ্জ হয়ে গেছি। তারপর বিয়ে ভেঙে যায়, তারা চলে যায়। বিয়ে ভাঙলো কেন? ওই যে শুনছি আমি বিষ খেয়েছি, ছেলে ভাবছিল যে ওই ছেলের কাছ থেকে আমি যদি সুখে রাখি তাহলে মনে হয় মেয়ে ভালো থাকবে। যখন শুনছি আমি বিষ খেয়েছি তখন সে ভাবছে যে আমার ঘরে বসে যদি বিষ খাই তো ফেসে যাব, ফেসে যাব, তার জন্য বিয়ে করে চলে যায়। তো আমি রানার সাথে যোগাযোগ করতে চাচ্ছি, কার সাথে একটু কথা বলবো, কার ফোন নিয়ে কথা বলবো। তো আমি উঠতে পারতেছিলাম না, একদম শুয়েছিলাম, স্যালাইন দেওয়া ছিল। আমি আর দুলাভাইকে ফোন দিই, ওই রাতটি যে দুলাভাইয়ের সাথে শেয়ার হয়েছিল ঠিক সেই দুলাভাইটা। ফোন দেওয়ার পরে বলছে রানা কোথায়। কেন আপনি রানার নাম্বারও তো ফোন দিলে পারতেন? রানার নাম্বারে ফোন দিয়েছিলাম, বন্ধ পেয়েছিলাম, ওকে, তার জন্য তাকে দিয়েছিলাম। তো সে বলছে যে রানা তো আমি জানি না কোথায়। আমি তো খুব কান্না করতেছি, তা বলতেছে কেন, তোমার কি হয়েছে? তারাও কিছু জানে না। আমি বলছি রানা কোথায়, আমি রানার কাছে একটু কথা বলবো। তারপরে আর কথা হয় না, বলে আমি জানি না, তো আমি বাসা থেকে খবর নিয়ে আমি তোমাকে বলবো। তারপর আর একটা ফ্রেন্ড ছিল আশিক, ওকে ফোন দিই আমি, তো বলে তোমা রানা তো বিয়ে করেছে। What? That's why we always say যে আপনি even you can't imagine যে প্রত্যেকটা বাঁক জীবনের কতটা নাটকীয়। That's why we always say life is more than drama. আমি ধারণা করছিলাম যে ও সুইসাইড করার প্ল্যান করেছে, রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং রানা বোধহয় সুইসাইড করেছে বা এরকম একটা কিছু, কিন্তু আমরা শুনলাম রানা বিয়ে করেছে। রানা বিয়ে করেছে, আপনি শোনার পরে আপনার ভেতরের কি আপনি অনুমান করছিলেন, কেন এরকম হলো? সাথে সাথে আবার অজ্ঞান হয়ে গেছি। আমি তখন নিজে কাজ ঠিক রাখতে পারিনি, আমি যার জন্য এত করলাম সে বিয়ে করেছে, এই কথাটা আমি কখনো সহজে মেনে নিতে পারিনি। আপনার বিশ্বাস হচ্ছিল? আমার বিশ্বাস হচ্ছিল না, কারণ রানা আমারই ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারে না, ও অন্য কারো হতেই পারে না। আমি কি করব? তখন তো আমি অজ্ঞান হয়ে গেছি একদম। আমি যতটুকু ছিলাম, যতটুকু কথা বলতাম তখন তাও বলিনি, একদম চুপ হয়ে গেছি।
তারপরে এরকম 2 দিন চলে যায়। চলে যাওয়ার পরে আবার তো আমার একটা চাচাতো বোন ছিল, ওই ডিটেল সবকিছু জানার পরে আইসা আমারে বলে, রানা তোকে কখনোই ভালোবাসে নাই, রানার জন্য তুই এত কিছু করছিস, কিন্তু রানা তো তোর জন্য একটু কিছু করলো না। তো আমি ওকে একদম দূরে দিইনি। তারপরে 5-6 দিন পরে আমি রানাকে ফোন দিই, তো রানা হাসে আর আমার সাথে কথা বলে, বলতেছে স্বামীর ঘরে খুব সুখে আছো তাই না? আমার কথা একবারও মনে পড়ে না? এরকম কথা বলে আমার সাথে। আমি তো শুধু কান্না করি, আমি কিচ্ছু বলি না। আমি বলি, তুমি এটা কি করলে? তুমি আমার ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে সুখী থাকতে পারবে? তো বললে, তুমি পারলে আমি পারবো না কেন? তারপর আর কোনো কথা না বলে আমি একদম চুপ হয়ে বসে থাকি। তো তারপরে রানা জানতে পারে যে আমার বিয়ে হয়নি। কিভাবে রানা জানে যে আপনার বিয়ে হয়নি? ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে জানে। মানে আপনি বলেন না ওকে? আমি ওকে কিচ্ছু বলি না, কারণ ও হাসতেছে আর কথা বলতেছে, তুমি তোমার স্বামীর ঘরে তো খুব ভালোই আছো, আমার কথা তো একবারও মনে পড়ে না। মানে আমাকে দোষ দিতেছিল যে তুমি আমাকে কখনো লাভ করোনি, এটা করোনি, সেটা করোনি, কিন্তু আমার যে বিয়ে হয়নি এটা ও জানে না। জানার পরে রানা কি বলে? রানা তো আমাকে বারবার ফোন দিচ্ছে আর আমি শুধু বসে বসে কান্না করতেছি। তারপর কোনো এক সময় ফোনটা রিসিভ করি, রিসিভ করার পরে আমাকে বলে, তোমা তুমি তুমি আমাকে বলোনি কেন? বলছি, বলে আর কি হবে, তুমি তো অলরেডি বিয়ে করেই ফেলেছো, আমি আর বলে তুমি কি করবে? আমি তো তোমারই ছিলাম, তোমারই আছি, আর তুমি তো আমার জীবন থেকে হারিয়ে গেছো, অন্য কারো হয়ে গেছো। ও মূলত বিয়েটা কেন করেছিল? করেছিল আমার বাবার জন্য। বাবা বলছে, আমার মেয়ের মতো তুই কোনো মেয়েকে বিয়ে করতে পারবি না। এবং সে রাগ করে এই কাজটা করে? হ্যাঁ, তখন সাথে সাথে বলে, আমি ওকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব। মানে রানা বলে যখন জানতে পারে আপনার সম্পর্কে আপনি করেননি, তখন বলে যে আমি যাকে বিয়ে করেছি তাকে ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করব। জি। মানে আপনাকে, ওকে, আমি আসলে কি হারিয়ে ফেলছি প্রিয় শ্রোতা, আসলে এটাই স্বাভাবিক। ওকে, এটা কত সালে হলো? মানে আপনার এই বিয়ের কাহিনী এবং এই যে দুর্ঘটনাটা ঘটলো, এটা কত সালে? এটা মানে 13-12 শেষ 13 সালে পড়বে এরকম এই সময়টাতে। জি। ওকে, প্রিয় শ্রোতা, যখন জানতে পারে ওর সঙ্গে সঙ্গে আপনাকে বলে যে আমি ওকে ডিভোর্স দিব, মানে ওর এক্সিস্টিং ওয়াইফকেও ডিভোর্স দিবে এবং ডিভোর্স দিয়ে আপনাকে বিয়ে করবে। শুনি তারপর আর কিচ্ছু বলি না, আমি একদম চুপ হয়ে থাকি। কিছুক্ষণ নীরবতার পরে বলে, দেখো তুমি যাকে বিয়ে করছো সেও তো একটা মেয়ে, তাই না? আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে, সে তোমার ওয়াইফ, বিয়ে করেছো তুমি, আমি চাই না ওই মেয়েটার জীবন আমার জন্য তুমি নষ্ট করো। আমি তোমাকে কাছ থেকে পাইনি, তাতে কি হয়েছে? আমি তো দূর থেকে তোমাকে ভালোবাসতে পারবো, এটাই আমার কাছে বড় চাওয়া। হয়তোবা মিলনটা বিধাতা চাইনি, তার জন্যই আমি হয়তোবা তোমাকে পাইনি। তারপর ও শুধু বারে বারে বলতো, না হয় না, তুমি যা বলছো এটা রাইট বলতেছো না, তুমি মন থেকে বলতেছো না, তুমি আমাকে ছাড়া কখনো থাকতেই পারবা না। তো আমি আর কিছু বলি না, আমি ফোনটা অফ করে দিই।
তারপর থেকে আমি একদম নীরব হয়ে যাই, কিছু বলতে পারি না, কাউকে কিছু করি না। আর আমার কষ্টটা দেখে আমার আম্মা খুব কান্না করতো, বলতো যে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। তো আমি কিছু বলতাম না, খাওয়া দাওয়া করতাম না, কিছু করতাম না। তো আমার আম্মু খুব কান্না করে বলতো, তুমি যদি না খাও আমি কি করে খাই। আম্মুকে জড়ায় জড়ে খুব কান্না করি, কেন মা আমার জীবনটা এরকম হলো কেন, আমি বিধাতার কাছে কি এরকম পাপ করেছি যে জন্মের পর থেকে আমি এরকম কাউকে ভালোবেসেও পাই না, তাকে নিয়ে ঘর বাঁধতে চাইলে এত বাধা আসে কেন। তারপরে আমার ওখানে একটা খালামণি থাকে, আমার বিয়েতে আসছিল। আপনার বিয়েতে মানে আপনার বিয়ে হওয়ার সময়টাতে, মানে বিয়ে যেটা হয় নাই আর কি, তাই তো? জি। হ্যাঁ। তো খালামণি বলে, দেখো তুমি এখানে থাকলে ওর কথা ওর স্মৃতি মনে রাখতে রাখতে তুমি একসময় পাগল হয়ে যাবে। তখন অলরেডি 2 মাস হয়ে যায়। ওর সাথে কথা হয়েছিল ওই লাস্ট ওই সময়। এরপর আমার আম্মু আমাকে ফোন ধরতে দেয় না, কথা বলতে দেয় না। আর আমি একদম সারাদিন বন্ধ রুমের ভিতর থাকি, একদম বের হই না, কারোর সাথে কথা বলি না। আর আলোটা আমি সহ্য করতে পারি না, অন্ধকারটা আমার খুব বেশি ভালো লাগে। তারপরে আমার খালামণি আমাকে ঢাকাতে নিয়ে আসে। তো ও জানে কোথা থেকে খালামণির নাম্বারটা জোগাড় করে খালামণিকে ফোন দিয়েছে, বলছে আমি ওর সাথে একটু কথা বলবো। তো আমার খালামণি দিত না। খালামণি বলে, তুমি যখন বিয়ে করেছো সেই মেয়েটাকে নিয়েই থাকো, তোমাকে কেন ফোন দিচ্ছ, আমাকে ফোন দিবা না। অনেক রিকোয়েস্টের পরে একদিন খালামণি আমার কাছে দেয়, সেই আগের মতো বলে, তুমি খেয়েছো, তুমি না খেলে তো তোমার গ্যাস্ট্রিক হবে, এরকম বলতো। আমি তখন আর ঠিক থাকতে পারতাম না একদম। যে মেয়েটাকে ও বিয়ে করেছে সে মেয়েটার সঙ্গে আপনি কথা বলেছেন? জি, কথা বলেছি। ও মেয়েটা আপনাকে কি বলতো? আমি একদিন হঠাৎ করে ফোন দিছিলাম, খালামণির নাম্বার থেকে ফোন দিছিলাম, তো ওই মেয়েটা ধরেছে। তো আমি পরিচয় দিচ্ছি, আমি তমা বলছি। তো মেয়েটা বলল, দেখো আমি যখন ওকে বিয়ে করেছি, আমি ওর ওয়াইফ, ও আমার হাজবেন্ড, এর মাঝে তুমি ওকে ফোন দিবা না, এরকম বলতো। তারপর আমিও ভাবতাম ঠিকই তো, আমি ফোন দিলে তো হয়তো বড় সমস্যা হবে, তার জন্য আর আমি ফোন দিতাম না। দুইজন বেকুবের সন্ধান পেলাম আমরা, একজন হচ্ছেন অভিভাবকের দিক থেকে, আরেকজন হচ্ছেন আপনার বয়ফ্রেন্ড। আমি জানি কথাটা বললে আপনার প্রচন্ড কষ্ট হবে, এবং আমি যেটা বলেছি সেটা এক ধরনের বেয়াদবি, কিন্তু পুরো গল্পই যেহেতু ইমোশন, সুতরাং ইমোশনের জায়গাটা থেকে আমিও না একটু ইমোশনাল হলাম, কারণ আমিও তো একজন মানুষ। আপনি একটু আমাকে বলবেন, এই যে ওর যে বিয়ে হয়ে যাওয়া, তারপরে আপনি বলছিলেন যে 2012 শেষের দিকের ঘটনা, এটা পুরো 1 বছর চলে গিয়েছে, তাই না? প্রায় 1.5 বছর হতে চললো। এই 1.5 বছরের মধ্যে তো রানা বহুবার আপনার কাছে ফিরে আসতে চেয়েছে, এবং আপনাকে বলেছে নিশ্চয়ই যে ওকে ডিভোর্স দিয়ে আপনার কাছে ফিরে আসবে। আপনি তাকে বারবার একটা কথাই বলেছেন, সেই কথাটা হচ্ছে যে আমি ওই মেয়েটার সংসার নষ্ট করতে চাই না, তাই তো? জি। আপনি পারেন কিভাবে? আপনি তো আমি চাই ও সুখী হোক, আমি যতটা কষ্টে থাকি না কেন ও যেন সুখী হয়, আমি এটাই চাই। কারণ ওকে আমি দূর থেকে ভালোবাসতে চাই, কাছ থেকে যখন হয়নি তখন দূর থেকে বাসতে চাই। আমি সারাটা জীবন ওকে ভালোবেসে যাবো এরকম। এই সময়টাতে কি আপনি, যদিও প্রশ্ন করাটা নিতান্তই করতে হচ্ছে তাই করা, যে এই সময়টাতে কি আপনি অন্য কোনো এমন কাউকে পেয়েছেন যার প্রতি অনেক ভালো বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া যায়, যার সাথে অনেকখানি শেয়ার করা যায়, যাকে রানার ভালো লাগার জায়গাটা কিছুটা হলেও দেওয়া যায়, এরকম কাউকে কি পেয়েছেন? আমার এরকম কাউকে কখনো আমার জীবনে আসবেও না, আর আমি কাউকে অ্যাকসেপ্ট করবো না। আমি এই প্রায় 1.5 বছর 2 বছর ঢাকাতে চলে আসছি, বাসা থেকে বের হই না, সারাদিন বদ্ধ রুমের ভিতর থাকি,
সারাদিন শুয়ে থাকি আর ওর স্মৃতিগুলো আমি দেখি, ওর সাথে আমি কি করছি ওগুলো আমার চোখের সামনে সারাক্ষণ ভাসে। একটা সেকেন্ডের জন্য ওগুলো ফেলতে পারি না। এর মাঝে আবার কাকে আনবো, কেউ হতেই পারে না। আপনার লেখাপড়া কি আমি স্টপ হয়ে রানাকে গেছে? ছাড়া আমি কাউকে আমার চোখের সামনে আনতে পারি না, আর পারবো না, কখনো না। আর বাকিটা জীবন ওর স্মৃতিগুলো নিয়ে কাটাবো। আপনার লেখাপড়া কি স্টপ হয়ে গেছে? জি, স্টপ হয়ে গেছে। মানে কি ফ্যামিলি থেকে চায় না নাকি আপনি চান না? কেউই চায় না। ফ্যামিলি চায় না? ফ্যামিলি, আমি বাঁচি না মরে যাই এটা নিয়ে খুব টেনশনে আছে। আগে বাঁচবো, তারপর তো লেখাপড়া। আপনার পরিবারের সবচেয়ে কাছের মানুষকে সবকিছু মিলিয়ে ধরেন, আপনার চাচা হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, যে কেউ, মানে সবচেয়ে কাছের মানুষকে যার সাথে আপনি একটু হলেও শেয়ার করেন, একটু কিছুক্ষণ তার পাশে থাকলে আপনার একটু হলেও ভালো লাগে, এরকম কি আত্মীয়ের মধ্যে? আমার মা। আপনার মা? আপনার মা আপনাকে কি বলে? আমার মা বলে, মা দেখো, মানুষের জীবনে চাওয়া পাওয়া সব পূরণ হয় না, তুমি তোমার লাইফটা নষ্ট করো না। ছোটবেলা থেকেই তো অনেক কষ্ট করছো, বাবার স্নেহ পাওনি, তেমন কখনোই না, এরকম কিছুই পাইনি। মা বলতো, কান্না করতো। মা চায় আমি কাউকে বিয়ে করি, আমার সুন্দর করে লাইফ করি, এরকম আমার আম্মা চায়। কিন্তু আমি কখনো এগুলো চাই না। আমার ফ্যামিলির সবাই চায়, আত্মীয় স্বজন যত আছে সবাই এরকম চায়, কিন্তু আমি চাই বাকিটা জীবন ওর স্মৃতি বুকে নিয়ে বেঁচে থাকতে। আমি এরকম আর কিছুই চাই না। আচ্ছা, আপনার জায়গাটার প্রতি আমাদের যথেষ্ট সম্মান এবং অনেক 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 বেশি অনেক কিছু শিখলাম আজকে আপনার কাছ থেকে। এবং অবশ্যই আমি মনে করি হ্যালো উইথ 920-তে এটা একটা অসাধারণ জীবনের গল্প। আপনার ধারণা আছে যে এই অনুষ্ঠানটা কত মানুষ শোনে, কতজন শ্রোতা এই অনুষ্ঠানটা এখন শুনছে এই মুহূর্তে? হ্যাঁ, আমি জানি লাখ লাখ শ্রোতারা শুনতেছে। আপনি এটা বিলিভ করেন যে এই লাখ লাখ মানুষ আপনাকে যেটা বলবে সেটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং লাখ লাখ মানুষের কথা কখনো মিথ্যে হতে পারে না, কখনো ভুল হতে পারে না? আপনি এটা বিলিভ করেন? জি, করি। তাহলে আপনি একটু ফেসবুকে একটু চোখ বুলান। হ্যাঁ, এখানে হাজার হাজার কমেন্টস পড়েছে আপনাকে নিয়ে। তাদের প্রত্যেকের একটাই কথা, সেটা হচ্ছে আপনি রানাকে যে ভালোবাসেন সেই ভালোবাসাটা থাকুক, সারা জীবন আপনার কাছে থাকুক আপনার মতো করে, কিন্তু আপনি লেখাপড়াটা নষ্ট করেন না, আপনার ক্যারিয়ারটাকে আপনি নষ্ট করেন না। আপনি সারাটা জীবন রানাকে ভালোবাসেন, আপনার মতো করে ভালোবাসেন। আপনার মনের ভেতরে যে রানাটা লুকিয়ে আছে, সেই রানাটার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, অনেক বেশি রেসপেক্ট তার প্রতি। সেটা বাস্তবিক অর্থে রানা না হলেও অন্য বিষয়, কিন্তু আপনি যে রানাকে আপনার মন থেকে ভালোবাসেন সেই রানার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা। আপনার জায়গাটা থেকেও তাই। কিন্তু আপনি লেখাপড়াটা শেষ করে দিন না, ক্যারিয়ারটা শেষ করে দিন না। এটা হচ্ছে সবার রিকোয়েস্ট। সবাই যদি চায়, আপনি কি লেখাপড়ার পথে ফিরে আসবেন? হ্যাঁ, আমি লেখাপড়া করব, তো আমার মন মানসিকতা ধরেন এখন পর্যন্ত ঠিক হচ্ছে না, লেখাপড়া ঠিক মতন করতে পারবো না, তো আরো কিছুদিন যাক, তারপরে করব। অবশ্যই করবেন, এবং আপনি কখনো খারাপ চিন্তা করবেন না। এবং আমি মনে করি আপনি আজকে ফেসবুকে ঢুকে এই যে হাজার হাজার শ্রোতা যারা কমেন্টস করেছে, আমি সব হ্যালো উইথ 920 সব লাখ লাখ শ্রোতা যারা আছেন তাদের সবাইকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আসুন আমরা আমাদের এই বোনটার জন্য কিছু একটা করি। কিচ্ছু না, যে শুধুমাত্র একটা কমেন্টস করুন। আপনি ওকে বলুন যে আপনার মনের জায়গাটা থেকে বেস্ট উইশ যেটা করার সেটা করুন। হ্যাঁ, আপনার এই এক একটা কমেন্টস ওর জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমার বিলিভ ও যে বয়সের, ও নিশ্চয়ই ফেসবুক ইউজ, আপনি ফেসবুক ইউজ করেন? আগে করতাম, এখন করি না। করেন না? আপনি একটা আইডি খুলে আমাদের ফেসবুকে যাবেন, এই আমাদের পেজটাতে যাবেন, গিয়ে দেখবেন যে ওখানে আপনাকে নিয়ে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনার একটা ছবি দেওয়া আছে, স্টুডিও পিকচার, যেটা আমরা অনুষ্ঠান চলাকালীন সময় দিয়েছি। কত হাজার হাজার মানুষ যে আপনাকে নিয়ে কমেন্টস করেছে, আপনি কমেন্টস গুলো পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। এই হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ সবাই চায় আপনার মঙ্গল হোক। এবং আপনি সামনের সপ্তাহে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আমাদের যে কমেন্টস গুলো করেন শ্রোতারা, পুরো সপ্তাহ ভেবে আপনাকে নিয়ে তার কিছু অংশ আমরা বাজাবো, আপনি সেগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন প্রত্যেকটা মানুষ অন্তর থেকে আপনার জন্য দোয়া করছে। এই এতটা মানুষের চাওয়া, এগুলোকে সাথে করে নিয়ে আপনি পড়াশোনাটা ঠিক মতো করুন। আপনার মনের ঘরে যে রানাটা আছে সেই রানাটা বেঁচে থাকুক, আপনি তাকেই ভালোবাসেন শুধু। আমরা সেই জায়গাটা রেসপেক্ট করতে চাই, কিন্তু আপনি নিজেকে শেষ করে দিয়েন না। আমাদের রিকোয়েস্টটা আপনি রাখবেন? আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো।
প্রিয় শ্রোতা, চেষ্টা চলুক, আমরা এটাই বলতে চাই। যে চেষ্টা আমাদের সমাজ করে না, যে চেষ্টা আমাদের পরিবার করে না, আমরা বরং আমাদের এই তমাদের চেষ্টার প্রতি শ্রদ্ধা রাখতে চাই। শ্রদ্ধা কি অর্থে? দেখুন, আমি বলছি না যে তমা এবং রানার যে প্রেম, অসম বয়সের যে বা এই অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে ভালোবাসা, সেটাকে পরিবার থেকে মেনে নিতে হবে, আমি মোটেও সে কথা বলছি না। আমি বলছি যে ওরা যদি অন্যায় করে থাকে পারিবারিক দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, তাহলে সেই অন্যায়ের ট্রিটমেন্টটা যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। একটা অন্যায়ের প্রতিবাদ কখনো আরেকটা অন্যায় হতে পারে না। বাবা মা সন্তানকে যদি আদর না করেন তাহলে কে করবেন? সেই বাবা মা যদি সন্তানকে এইভাবে বিপদের দিকে ঠেলে দেন, আর যে মানুষটা ভুল করলো ওর মানুষ, আমি বলবো সেই ছেলেটির আনা খুব বেশি ইমোশনাল হয়ে গিয়ে রাগ করে এমন কাজটি করে কি আপনি সারা জীবন শান্তিতে থাকতে পারবেন? যে মানুষটিকে আপনি নিয়ে এসছেন সেই মানুষটিকে কি আপনি সারা জীবন শান্তিতে রাখতে পারবেন? তাহলে শুধুমাত্র বাবার প্রতি রাগ করে কেন ওকে শাস্তিটা দেওয়া হলো? ওর তো কোনো অপরাধ ছিল না। তো আপনাকে আসলে এসব কিছু বলার নেই, কারণ আপনার জায়গা থেকে আপনি শাস্তি পেয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তেই। কিন্তু আমাদের শুধু বলার কথা হচ্ছে এই মেয়েটির জন্য। ও যা করেছে ওর জীবন দশায়, সেটা ভুল করেছে না শুদ্ধ করেছে, সেটা জাজমেন্ট অবশ্যই প্রয়োজনীয়। অনেক ভুল পাওয়া যাবে, অনেক ভালো কিছু করেছে সেটাও পাওয়া যাবে। কোনোভাবেই একটা মানুষকে ভালোবেসে সুইসাইড করতে যাওয়াটা কোনোভাবেই সমর্থনযোগ্য না, কোনোভাবেই সমর্থনযোগ্য না। এটা বোকারা করে, এবং যারা জীবনের মূল্য দিতে জানে না তাদের আসলে ভালোবাসার কোনো যোগ্যতাই নেই। হ্যাঁ, ও যে কাজটা করেছে সেটা ভুল ছিল, অন্যায় ছিল, কিন্তু ও ভালোবাসার প্রতি শেষ পর্যন্ত বিশ্বস্ত থেকেছে। জীবনে বেঁচে থাকলে একটা মানুষের জন্য বেঁচে থাকবে, স্টিল সে বিশ্বস্ত আছে। ওর জীবনের একটা পার্টকে আমি ব্যক্তিগত জায়গা থেকে অনেক বেশি রেসপেক্ট করি, সেটা হচ্ছে ও যে বয়সে আছে সে বয়সে ভুল করা মানায়। ও পারতো রানাকে বলতে, ওকে ছেড়ে দিয়ে আমার কাছে ফিরে এসো। যে মানুষটির জন্য জীবনে এত বড় রিস্ক নিল, মরে যাবে তার জন্য, সেই মানুষটাকে কথাটা বলা কোনো ব্যাপারই ছিল না, কারণ ওর বয়স, জ্বলন্ত বয়স। কিন্তু ও বলেনি। আমরা 35 থেকে 40 বছরের বুড়োরা অনেক সময় ভুল করে আমাদের হাঁটু সমান বয়সী একটা মেয়েকে বিয়ে করতে যাই, এবং অত্যন্ত হাস্যকর হলেও সত্য এই বিলিফটা নিয়ে, যাদের হাতে সময় থাকে না ঠিক মতো সময় দেওয়ার মতো ঘরে, হ্যাঁ, যে ওকে বিয়ে করে ওকে ভালোবাসলে ও ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তারাও কখনো এইভাবে চিন্তা করে কিনা জীবনে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু 19 বছরের মেয়েটি চিন্তা করেছে যে ও ভালো থাকুক, ও বিয়ে করেছে, ওই মেয়ের তো কোনো দোষ নেই, ওর সংসারটা নষ্ট করে কি হবে। এই জায়গাটা থেকে আমরা ওকে স্যালুট জানাই, রেসপেক্ট জানাই। আজকের হ্যালো ইট 920 মোরাল পার্ট হচ্ছে এটা। আমরা হ্যালো ইট 920 কখনই কোনো লেসন ছাড়া প্রচার করি না, প্রিয় শ্রোতা। আজকের হ্যালো ইট 920 19 বছরের এই মেয়েটির কাছ থেকে অনেক কিছু শিখলো, আমরা এটা বিশ্বাস করি। আমরা দোয়া করতে পারি বোনটির জন্য অনেক ভালো থাকুক, ও সামনের দিনগুলোতে ঘুরে দাঁড়াক। এটা ছাড়া আমাদের আর কি বা করবার আছে। শেষ হচ্ছে তোমার জীবনের গল্প।